মানে আপনার হ্যাঁ, হ্যাঁ, আদব। জি জি ওকে, তো আপনার পরিচয়টা বলেন। আমার নাম হচ্ছে যে পলি রায়। জি জি। গাজীপুরে থাকি। ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি আব্দুর রহমান ঈশা। আমার বাসা বরিশাল। আমি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ালেখা করি। আচ্ছা, আপনি একটু কাইন্ডলি আপনার মাইকটা অফ করে দিবেন আর কি, মানে আপনার হুম। মাইক্রোফোনটা অফ করে দেন। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমি কিছু কথা বলে একটু মানে ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন, ক্লাসটা রেকর্ড হবে। তো পরিচয় হলো, তো প্রথমে আসি আমার মানে আমরা কেন আর কি ওয়েব ডেভেলপমেন্টটা মানে বেস্ট ক্যারিয়ার হিসেবে নেব। তো ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন হচ্ছে আমাদের মানে ওয়ার্ল্ডে আর কি যতগুলা মানে ওয়ার্ল্ডে যতগুলা ক্যারিয়ার আছে তার মধ্যে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট আর কি 1 থেকে 10-এর ভিতরেই আছে। 1 থেকে আর কি 10 নম্বরের ভিতরে আছে। যারা ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপার মানে তাদের কিন্তু দেখবেন যে লাইফ স্টাইল অনেক আলাদা। তো কথা ক্লিয়ার শোনা যেতেছে? হ্যালো? না না, সমস্যা নেই, একটু একটু দাঁড়ান। হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে। তো মনে করেন মানে আমাদের ওয়ার্ল্ডে আর কি যতগুলো ক্যারিয়ার আছে, যারা মানে ওয়েব ডেভেলপারের কাজ করে তাদের দেখবেন যে লাইফ স্টাইল কিন্তু অনেক আলাদা। মানে মানে তারা ওয়েব ডেভেলপারের কাজ শিখে কিন্তু অনেক বড় বড় ওয়েব ডিজাইন বা এই যে ধরেন বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন করে, এই ধরেন যে গুগল ওয়েবসাইট যে তৈরি করছে, সে কিন্তু মানে বসে বসে কিন্তু মানে মাসে যে আমরা গুগলটা ইউজ করি এখান থেকে কিন্তু সে কমিশন পাইতেছে। প্রতিদিন তার কত মিলিয়ন বিলিয়ন ডলার ডলার টাকা এরকম ইনকাম করতেছে। তো দ্বিতীয়ত আপনি মানে যদি ওয়েব ডিজাইন হতে পারেন, আপনি ওয়েব ডেভেলপার হিসেবে কোনো একটা জায়গায় যদি চাকরির জন্য ঢুকেন, তো যেটা বাংলাদেশ সহ পুরো ওয়ার্ল্ডে অনেক চাহিদা। একজন ওয়েব ডেভেলপারের মনে করেন বেতন 20 লাখ 10 লাখ, সর্বনিম্ন বেতন 40,000 টাকা। তো আপনি একজন ওয়েব ডেভেলপার হলে মানে আপনি নিজেই কোনো একটা কোম্পানি মানে কোনো একটা কোম্পানির মালিক হতে পারবেন। যেমন ধরেন আমাজন আছে, আলি এক্সপ্রেস আছে, দারাজ আছে, তারপরে রকমারি.কম আছে, এরকম আরো আরো অনেক ওয়েবসাইট আছে, অসংখ্য ওয়েবসাইট আছে যেগুলো থেকে মানে তারা মানে দৈনিক অনেক টাকা ইনকাম করতেছে। বিভিন্ন মানে ই কমার্স সাইট আছে, তারপর ওয়েবসাইট মানে সবগুলোই আর কি ওয়েবসাইট, কিন্তু মানে এক একটা নাম যেগুলো আর কি ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করে সেগুলোকে মানে ই কমার্স সাইট বলে। তো আপনি আমাদের মানে বাংলাদেশের মানে জাস্ট ধারাজের কথা চিন্তা করেন যে ধারাজ কিন্তু মানে নিজস্ব কোনো দোকান নেই বা তারা কোনো মানে কোনো মানে তারা কিন্তু শুধু অ্যাপের মাধ্যমে অ্যাপ অ্যান্ড ওয়েবসাইটের মাধ্যমেই মানে প্রোডাক্ট সেল করে। মানে ধরেন আপনার আমার প্রোডাক্টই তারা সেল করে দেয়, কিন্তু তারা কিন্তু ওইখান থেকে কমিশন নিতেছে। মানে দেখছেন মানে কি একটা মানে অ্যাপ তৈরি করে ওইখান থেকে তারা মানে কমিশন নিতেছে। তো প্রথমে যদি এখন যদি আপনি প্রথমেই চিন্তা করেন যে এদের মতো আমিও মানে টাকা ইনকাম করব, কিন্তু এই জন্য আর কি ফার্স্টে এই চিন্তাটা দূর করতে হবে। মানে টাকা ইনকাম করার জন্য মানে আপনাকে কাজটাকে ভালোভাবে শিখতে হবে। যদি আপনি মানে ভালোভাবে একবার কাছে শিখতে পারেন, তখন দেখবেন চাকরি মানে তখন আপনার কোনো চাকরি বা কোনো কিছুই খুঁজতে হবে না। তখন দেখবেন চাকরি আপনার এসে খুঁজবে। মানে আপনি যদি আপনার মানে নিজের স্কিলটাকে আর কি ডেভেলপ করতে পারেন, তখন দেখবেন মানুষ মানে আপনার এসে খুঁজে নেবে যে আপনি অনেক ভালো কাজ করেন। আপনার বিভিন্ন কোম্পানি থেকে অফার করবে, বড় বড় কোম্পানি থেকে। মানে এইভাবে মূলত হয়ে থাকে। তো মানে আমরা আর কি কাজ করার আগে মানে কিছু জিনিস জানি। মানে এইচটিএমএল আমরা আজকের ক্লাসে শিখবো কি, মানে এইচটিএমএলটা শিখবো। তো এইচটিএমএল সম্পর্কে আমরা আগে কিছু জানি। মানে এইচটিএমএলটা আসলে কি, মানে এইচটিএমএলটা হচ্ছে যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে এটা হচ্ছে এইচটিএমএল এর ফুল মিনিং। মানে এইচটিএমএল দিয়ে আর কি মূলত যা করা হয়, মানে এইচটিএমএল দিয়ে মানে একটা ওয়েবসাইট ডিজাইন করা হয়। মানে এইচটিএমএল দিয়ে মোটামুটি ধরেন আপনি একটা জিনিস চিন্তা করেন, যদি আপনি একটা কোনো বাড়ি তৈরি করেন তখন কিন্তু ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়। ওই ইঞ্জিনিয়ারের মাধ্যমেই কিন্তু মানে পুরো বাড়িটা
তৈরি করা হয়, মানে একটা বাড়ির স্ট্রাকচার গঠন করা হয়। তো মানে এইচটিএমএলও মানে সেম সিস্টেমই, ধরেন এইচটিএমএল দিয়েও কি মানে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা হয়। তারপরে মানে কিন্তু এইচটিএমএল শেখার আগে মানে এখানে কতগুলো ট্যাগ আছে, এই ট্যাগগুলোর সমন্বয়ে কিন্তু একটা এইচটিএমএল গঠিত হয়ে থাকে। তো আপনারা একজন ধরেন প্রফেশনাল ওয়েব ডেভেলপার হওয়ার জন্য বেশি না 40 থেকে 50টা যদি ট্যাগ মুখস্থ করতে পারেন, তাহলে আর কি প্রফেশনাল ভাবে কাজটা শিখতে পারবেন, কারণ প্রফেশনাল ভাবে কাজগুলো করতে পারবেন। তো ট্যাগ সম্পর্কে মানে এখন পর্যন্ত কিন্তু আমরা মানে সবাই বিগিনার, তো আমরা কিছুই জানি না এখন পর্যন্ত। তো আমি ট্যাগ সম্পর্কে আর কি কিছু ধারণা দিই। প্রথমে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। এখন একটু আপনার মাইকটা অন করে দেন। পলিরয় মানে আপনার মাইকটা অন করে দেন। আমি স্ক্রিনটা শেয়ার করলাম। প্রথমেই একটা জিনিস দেখেন যে আমি একটা টেক্সট ডকুমেন্ট পরে নেই, বেসিক জিনিসগুলো একটু দেখাই। পেইন্ট নিলাম। তো আমরা প্রথমে মানে একটা ট্যাগ গঠন করতে আমাদের যে মানে একটা ট্যাগ গঠন করতে 3টা জিনিসের দরকার। সেই 3টা জিনিস কি কি? ফার্স্টে আমাদের যেটা দরকার লেস দ্যান, তারপরে যেটা দরকার আমাদের গ্রেটার দ্যান অ্যান্ড স্ল্যাশ। মানে এই 3টা জিনিসের দিয়ে আমরা এক একটা ট্যাগ গঠন করব। এখন আমরা কিছু বেসিক জিনিস দেখি, মানে ট্যাগগুলো মূলত কিভাবে মানে হয়। শুধু এই 3টি জিনিস প্রয়োজন কেন ট্যাগ গঠনের জন্য, এই জিনিসগুলো একটু জানি। এখন এখানে আবার মানে ট্যাগগুলো আবার 2 ধরনের হয়, কিন্তু ট্যাগ কিন্তু 2 ধরনের, একটা হচ্ছে মনে করেন সিঙ্গেল ট্যাগ আর একটা হচ্ছে ডবল ট্যাগ। তো আমি ফার্স্টে সিঙ্গেল ট্যাগটা দেখাই। মনে করেন সিঙ্গেল ট্যাগ একটা লিখি ফার্স্টে, মানে ট্যাগের শুরুতে মানে লেস দেন দিয়ে শুরু করবেন সব সময়। তারপরে এখানে লিখবেন ধরেন ইমেজ ট্যাগটা লিখবো আই এম, যাই হোক হাত দিয়ে মাউস দিয়ে লেখা যায় না। তো ইমেজ ট্যাগ কিন্তু এটা কিন্তু মানে আর কি সিঙ্গেল ট্যাগ, এটা কিন্তু ডবল কোনো পার্ট নেই। মানে যেই ট্যাগগুলো আর কি শুধু লেস দ্যান এন্ড গ্রেটার দ্যান দিয়ে করা হয়, মানে এগুলাই এটা জিনিস মনে রাখবেন, যে ট্যাগগুলো আর কি মানে শুধু সিঙ্গেল ভাবে লেস দ্যান এন্ড গ্রেটার দ্যান দিয়ে করা হয়, সেগুলো হচ্ছে সিঙ্গেল ট্যাগ। আর আমি একটা ডবল ট্যাগ যদি দেখাই, ধরেন ডবল ট্যাগ দেখানোর জন্য এখানে আবার ফার্স্টে যেটা করবেন লেস দ্যান, তারপরে লিখবেন এখানে পি ট্যাগ। পি ট্যাগ কিন্তু একটা ডবল ট্যাগ। কাজগুলো আমরা পরে শিখবো। এটা কিন্তু শুরু, পি ট্যাগের শুরু। আর পি ট্যাগের শেষটা যেভাবে হয়, আবার এখানে আরেকটা নেবেন। তারপরে এখানে ওই যে স্ল্যাশ মনে আছে, এই স্ল্যাশটা নেবেন। স্ল্যাশ দেওয়ার পরে এখানে আবার লিখবেন পি, এরপর আবার গ্রেটার দেন। এটাকে বলে গেট মানে ডবল ট্যাগ। আর আগে যেটা দেখালাম ওটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। তো আমরা একটু মোটামুটি প্র্যাকটিস করি। নোটপ্যাড প্লাস প্লাসে ঢুকি, এটা দেই। তো নোটপ্যাড প্লাস প্লাসে ঢোকার আগে মানে আমরা যদি একটা ওয়েবসাইট ডিজাইন করি, সবার আগে মানে HTML এর ক্ষেত্রে যেটা করতে হয়, ফার্স্টে একটা মানে এখান থেকে নিউতে যাবেন, রাইট বাটন ক্লিক করার পরে কম্পিউটার বা ল্যাপটপ যেটাই থাকুক না কেন আপনার, এখান থেকে টেক্সট ডকুমেন্টে যাবেন। এই যে নিউ, এই যে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এই যে টেক্সট ডকুমেন্টে ক্লিক করার পরে এখানে একটা টেক্সট ফাইল আসবে, এটা এন্টার করে দিবেন। তো এন্টার করার পরে যেটা করবেন, এটার উপরে আবার কার্সরটা রাখার পরে আবার এটা মানে এখান থেকে রিনেম করবেন। রিনেম করার জন্য এখানে এগুলো সব কেটে দিবেন। এখানে লিখবেন INDEX ইন্ডেক্স ডট HTML। এটুকু মনে রাখবেন, ইন্ডেক্স ডট HTML মানে টেক্সট ডকুমেন্টের ভিতরে লিখবেন যে ইন্ডেক্স ডট HTML।
তো এটা যদি এন্টার করেন এরকম একটা অপশন আসবে যে ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন দা মানে ফাইল মিটিং বিকাম দা, যাই হোক আরও মানে এটা ইয়েস করে দিবেন, এত পড়ার দরকার নেই, আবার ইয়েস করে দিবেন। তারপর এখানে মানে আপনার কোন একটা ব্রাউজার আকার ধারণ করবে, মানে আপনার যে ব্রাউজারটাই মানে এখানে আমার এই ব্রাউজারটা ওপেন করা দেখে মানে আমার এই ব্রাউজারের লোগোটাই এখানে ধারণ করছে। তো এখন যদি আমরা এটা এডিট করতে চাই, এটা এখান থেকে নোটপ্যাড প্লাস প্লাস কই, ও আরেকটা কথা তো বলাই হয়নি, নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করবেন। কিন্তু আরেকটা কথা হলো গিয়া মানে নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করার আগে মানে সবাই আর কি গুগল থেকে বা প্লে স্টোর থেকে, যারা ফোনে করবেন আর যারা ল্যাপটপে করবেন অবশ্যই ওয়েবসাইট থেকে নোটপ্যাড প্লাস প্লাস লেখা সার্চ দিলে আসবে। আমি একটু দেখাই প্র্যাকটিক্যালি, এখানে যদি লেখেন যে নোটপ্যাড প্লাস প্লাস, এখানে সার্চ দিলেই হবে ওয়েবসাইটে। যাদের ল্যাপটপ আছে যে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, এই যে এইটা হচ্ছে অ্যাপ। এই অ্যাপটা সবাই মানে ইনস্টল করে নেবেন, কারণ নাহলে কিন্তু মানে কাজ করতে পারবেন না। এই যে এখান থেকে মানে যার ল্যাপটপ যেভাবে মানে ওইভাবে ইনস্টল করে নেবেন। আর যারা ফোনে কাজ করবেন তারা ফোনের ভার্সন তারা প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেই হবে। তো ফোনেরটা এখন দেখাইতেছি না, ফোনেরটা পরে দেখাবো। তো কাইটা দিলাম, আচ্ছা থাক এইভাবেই। আর আরেকটা আছে এডিট করার জন্য, ওইটা আরো ভালো। এটার নাম হচ্ছে যে ব্র্যাকেটস, BRA ব্র্যাকেটস। ব্র্যাকেটস লেখা সার্চ দিলে এই যে এইটাও নামিয়ে নেবেন, কিন্তু এইটা মানে নোটপ্যাড প্লাস প্লাস এর থেকে এটা আর কি হাই অনেক, মানে এটা আরো ওইটার থেকেও পাওয়ারফুল বেশি। যাই হোক এই জিনিস মানে দুইটাই নামিয়ে নিতে পারেন, মানে যেটা দিয়ে আর কি আপনার কাজের সুবিধা হয় নোটপ্যাড প্লাস প্লাস। কিন্তু এটা দিয়ে যদি মানে প্র্যাকটিস করেন মানে একটা ট্যাগ লেখার সাথে সাথে অন্য একটা ট্যাগ এমনি অ্যাড হয়ে যায়, মানে এটার সুবিধা হচ্ছে এটা, মানে একটা ট্যাগের এক পার্ট লিখলে অন্য পার্টও অ্যাড হয়ে যায়, মানে এই জন্য আর কি এই জিনিসটা মানে বেশি ইউজ করি। যাই হোক আজকে ক্লাস নিব শুধু নোটপ্যাড প্লাস প্লাসে। তো আমরা নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করলাম। একটা মানে ওয়েবসাইটের জন্য যেটা করতে হয় HTML, HTML মানে একটা মানুষ, ধরেন একটা মানুষের কিন্তু দুইটা পার্ট থাকে, একদম মাথা থেকে পা পর্যন্ত পুরাটা ধরেন HTML। HTML ধরেন, আর মাথার কিন্তু একটা হেড পার্ট, মানে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে যেটা হয় মানুষের কিন্তু দুইটা পার্ট, আর ওয়েব ডিজাইনের ক্ষেত্রে যেটা ধরবেন মানুষের মাথার যেরকম একটা পার্ট ধরেন হেড, এখানেও HTML এও হেড, আর আরেকটা হচ্ছে কি বডি পার্ট, হেড এন্ড বডি এই দুইটা পার্ট মনে রাখলেই হবে। তো ফার্স্টে আমরা যেটা দিয়ে শুরু করব HTML। আচ্ছা এর আগে আমরা একটা কাজ করি, এটাকে আমরা ক্রোম ব্রাউজারে ওপেন করব, দেখি এখন পর্যন্ত কিছু ডিজাইন হইলো কিনা। এটা ক্রোম দিয়ে ওপেন করলাম। আচ্ছা এটা কিভাবে করবেন আরেকবার একটু দেখাই। এটার উপরে আবার রাইট বাটনে ক্লিক করার পরে এইখান থেকে ওপেন উইথে ক্লিক করার পরে যে গুগল ক্রোম বা এই যে ফায়ারফক্স যেটা দিয়ে মানে ইচ্ছা ওইটা দিয়ে ওপেন করতে পারবেন। তো আমি মানে সবসময় যেটা ইউজ করি ওইটা দেখি মানে আমি ওপেন করলাম, গুগল ক্রোম থেকে ওপেন করলাম। তো ওপেন করার পর দেখেন এখানে কিন্তু কিছুই দেখা যাইতেছে না, একদম কিচ্ছু নাই। আর এখানে কি নামটা নাই, মানে এখানে লেখা কি ইন্ডেক্স ডট মানে 3 তারপরে HTML, ঠিক না? তো সবার আগে আমরা মানে যে কাজটা করবো এই যে দেখেন ফেসবুকে ঢোকার সাথে সাথে কিন্তু এখানে একটা ফেসবুকের নাম আসে, এই যে ধরেন নোটপ্যাড প্লাস প্লাস, এখানে কিন্তু নোটপ্যাড প্লাস প্লাস এর এই ওয়েবসাইটের নামটা আসতেছে। আবার যদি দেখেন এই যে ব্র্যাকেটস, এখানে কিন্তু নামটা আসতেছে, কিন্তু আমাদের এখানে নামটা আসতেছে কি index.html। তো সবার প্রথমে আমরা যেটা করবো এই নামটাকে চেঞ্জ করা যায় কিভাবে, এই নামটা আমরা চেঞ্জ করব। তো এটা চেঞ্জ করার জন্য আমরা যেটা করবো আবার নোটপ্যাড প্লাস প্লাসে ঢুকবো, ঢোকার পরে আমরা এখানে লিখবো আগের মতো হয়েছে HTML গ্রেটার দেন দিয়ে তারপর
এই HTML এর শুরু, আবার এখান থেকে নিচে নামবেন। দেখছেন লাল দাগ উঠতেছে একটা, মানে এটা মনে করবেন সবসময় এটা একটা মানুষ। যাই হোক, এত নিচে না যাই, এখানে লিখবেন আবার লেস দেন স্ল্যাশ HTML, এরপরে এখানে গ্রেটার দেন দিয়ে দিবেন। এখন যদি আমরা এটার উপরে ক্লিক করি, দেখা যাইতেছে এইখান থেকে শুরু হয়, যেটা লাল চিহ্ন দেখা যাইতেছে, এখান থেকে শুরু, এখান থেকে শেষ। এটা কিন্তু একটা পুরো মানুষ, কিন্তু মানুষের এখন পর্যন্ত কোনো স্ট্রাকচারই সাজানো হয়নি। এখন যদি আমরা এখানে লিখি হেড, মানে আমরা কি, আমরা এখন কি কাজটা করবো, এখানে নামটা চেঞ্জ করব। এখানে এই নামটা চেঞ্জ করবে, যে এই নামটা কিভাবে লেখা যায়, এখানে নামটা দেখি একটু চেঞ্জ করে, আবার HTML ওপেন করি, দেখে নিই। আচ্ছা ঠিক আছে, তো এইখানে যেটা লিখবেন, এখানে লিখবেন বডি। এখানে ফার্স্টে PO, ও সরি, এখানে লিখবেন হেড, মানে এটা মাথার পার্ট, HEAD, হেড। হেড লেখার পরে হেড শুরু, এটা হচ্ছে হেড শুরু, এখান থেকে কি এটা HEAD, হেড শেষ। এখন দেখেন এটা যদি উপরে যদি ক্লিক করি, এই যে দেখেন এই দুইটা কিন্তু মানে ব্লু কালার হয়ে যেতেছে, মানে তার মানে কি আমার কোডটা সঠিক হয়েছে, ট্যাগ গুলো সঠিক। মানে ট্যাগ যদি একটা অক্ষর ভুল ধরেন এটা একটা কাইটে দিলাম, এখন দেখেন এখন কিন্তু এখানে আর ভুল একটা হইতেছে না। আবার যদি এখানে দেই, এই এখন যদি দেখেন এই যে হয়ে গেছে। তো এখন আমরা হেডের ভিতরে যেটা করব, যদি নামটা লেখার জন্য আমরা আরেকটা ট্যাগ ইউজ করব, মানে দেখেন ট্যাগের ভিতরে ট্যাগ, এখানে ইউজ করব কি টাইটেল ট্যাগ, মানে ওখানে নামটা লেখার জন্য, ফেসবুক ইউটিউবের মতো। এখানে আবার কি দেবো, লেস দেন, তারপর লিখবো TITLE, টাইটেল শুরু, তারপর কি একটু স্পেস, আবার লেস দেন স্ল্যাশ TITLE, টাইটেল শেষ। দেখছেন, এখন যদি আমি এখানে লিখি, আমি আমার পেজের নামটা লিখি, আমি আমার পেজের নামটা ওয়েবসাইটটা করতে চাই, সো আমি আমার পেজের নামটাই দিই এখানে FREELAN ফ্রিল্যান্সার ঈশা। এখন যদি আমরা এটা সেভ, এখন যদি আমরা এটা সেভ করি, সেভ করার জন্য এই যে এইখানে একটা অপশন আছে, এই যে সেভ, এটার উপরে কার্সরটা রাখলেই দেখা যাইতেছে সেভ, এটার উপরে একটা ক্লিক করবেন, এই যে দেখেন সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে দেখি, এখনো কিন্তু নামটা সেম আছে। এখন যদি আমরা এটা একবার রিলোড দেই, দেখি কি হয়, দেখেন নামটা কিভাবে চেঞ্জ হয়ে গেল, নামটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এখানে কি ফ্রিল্যান্সার এসে আসছে, আমার ইউটিউব চ্যানেলের নাম ওইটা। যাই হোক, এখন যদি আমরা আরেকটা নাম দিব এখানে, এটা কাইটা এখানে যদি দেই এডুকেশন, এডুকেশন সাইট। এখন যদি আমরা আবার সেভ দেই, দেখি চেঞ্জ হয় কিনা। এখন দেখছেন নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, এডুকেশন সাইট, মানে ভালোই কিন্তু লাগতেছে, ঠিক না? যাই হোক, এখন আমরা আবার একটু দেখি, মানে আমরা আগের নামটাই দিয়ে দিই। এটুকু তো শিখলাম, মানে একটা একটা স্টেপ শিখবেন, মানে সবকিছু তো একবারে শিখতে পারবেন না, আস্তে আস্তে শিখতে হবে। আর বলি ফ্রিল্যান্সার, এখন আমরা আবার সেভ দেই, দেখি আগের নামটা আসে কিনা। এখন যদি আবার রিলোড দেই, দেখছেন নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে এইটুক তো বুঝতে পারছেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব, এখন আমরা বডি পার্ট লিখবো। আমি মাথার পার্ট শেষ করলাম, এটুকুর জন্য মাথার পার্টের কাজ শেষ।
এখন আমরা কাজ করব কি বডি পার্ট। এখানে আরেকটা নিব কি বডি। বডি নেওয়ার জন্য আমরা কি করব বলেন তো? এখানে ফার্স্টে নিব কি লেস দেন, তারপরে কি লিখবো BODY, বডি শুরু, এটা কি বডি শুরু। আর এইখানে লিখবো বডি শেষ। বডি শেষ লেখার জন্য আমরা কি ট্যাগ ইউজ করছিলাম আগের মতো মনে আছে HTML এর ক্ষেত্রে? তারপর পি ট্যাগ দিয়ে বুঝাই দিছিলাম শুরু এন্ড শেষ হয় কিভাবে। এটা কিন্তু ডবল ট্যাগ, এটা মনে রাখতে হবে। শুরুটা হয় লেস দেন আর গ্রেটার দেন এর মাধ্যমে, আর যেটা শেষ হয় ওটার কি একটা স্ল্যাশ থাকে, জাস্ট একটা স্ল্যাশ বেশি থাকে। এটা বেশির জন্য এটা আমরা যেভাবে করব, এখানে লিখবো ধরেন বডি স্পেস করে নিই দেখার সৌন্দর্যের জন্য। এখানে লিখবো গ্রেটার দেন স্ল্যাশ BODY বডি, এরপরে আবার লেস দেন না গ্রেটার দেন দিব। এখন দেখেন এই বডি পার্টটা এইখান থেকে শুরু এইখান থেকে শেষ, এই যে লাল চিহ্ন উঠতেছে, বডি এইখান থেকে শুরু, এই যে চিহ্নটা দেখা যাইতেছে, এই যে এইখান থেকে শুরু এইখান থেকে শেষ, এই যে লাল, এটার উপরে এই যে HTML এর উপরেও এখান থেকে শেষ এখান থেকে শুরু। এখন যদি আমরা বডির মধ্যে যদি কিছু লিখতে চাই, ধরেন আমরা একটা কিছু লিখবো, ধরেন এখানে পি ট্যাগটা ইউজ করব। পি পি কিন্তু একটা ডবল ট্যাগ, এটুক মনে রাখতে হবে। মানে এইটা যদি ভুলা যান তাহলে কিন্তু কিচ্ছু করার নেই। পি একটা ডবল ট্যাগ, মানে ট্যাগ গুলো মনে রাখবেন। HTML ডবল ট্যাগ হেড, এটাও একটা ডবল ট্যাগ, মানে হেড ছাড়া তো আমাদের নামই লিখতে পারবেন না। হেডের ভিতরে কিন্তু আরেকটা ডবল ট্যাগ টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগের ভিতরে কিন্তু নাম লিখতে হবে, কারণ আর নাহলে কিন্তু নামটা শো করবে না, এটুক মাথায় রাখতে হবে। যাই হোক, বডির ভিতরে আমরা আরেকটা ট্যাগ নিব কি পি ট্যাগ। তো পি ট্যাগ নেওয়ার জন্য যেটা করবো, এখান থেকে শুরু, পি ট্যাগ শুরু, তারপরে কি এইখান থেকে না, আচ্ছা, এখানে লিখি সামনাসামনি, ধরেন পি ট্যাগ শেষ, পি মানে স্ল্যাশ পি গ্রেটার দেন। এখন দেখেন এই যে পি এর উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা ভুল হয়ে যাইতেছে, দেখছেন? এরপরে যদি এইখানে আমরা এটার মাঝখানে যদি কিছু লিখি, ধরেন যেমন হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ, হোয়ার আর ইউ ফ্রম, এই লেখাটাকে আমরা কপি করি, Ctrl+C দিয়ে কপি করব, তারপর কি এখানে Ctrl+V দিয়ে পেস্ট করব যতবার ইচ্ছা, ইন্টার করে নিয়ে Ctrl+V চাইপা ধরলে অনেক আসতে থাকবে। Ctrl+V মানে কিবোর্ড শর্টকাট গুলো শিখবেন। সবসময় একটা জিনিস মনে রাখবেন, যত শর্টকাট পারেন, কারণ যখন কোনো কাজ করবেন, যখন আপনি কোনো প্রফেশনাল হবেন, তখন কিন্তু কিবোর্ড শর্টকাট গুলো আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ কিবোর্ড শর্টকাট ছাড়া আপনি মানে কাজ করে আর কি আগাইতে পারবেন না। এই যে এইটা মানে এতগুলা করলাম কি কিবোর্ড শর্টকাট দিয়ে মাত্র Ctrl+V চাইপা ধরলাম, চাইপা ধরলে অনেকবার আসতে থাকবে, দেখছেন কতবার আসছে, মানে 1 সেকেন্ডের ভিতরে। এটা যদি আপনি ধরেন ধরেন যে হ্যালো, কথা কি ক্লিয়ার শোনা যাইতেছে? মানে এটা যদি ধরেন আপনি একটা একটা অক্ষর লিখতে যান প্র্যাকটিসের ক্ষেত্রে বা কোন কাজের ক্ষেত্রে, দেখতেছেন যে একটা অক্ষর বারবার লেখা লাগতেছে, তখন কি আপনি বারবার একটা অক্ষর লেখা লিখবেন? তখন তো এইভাবে পেস্টই করবেন, মানে এগুলো শিখবেন, মানে বেসিক জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন। পিটাকে যে দেখেন এই পি এর শুরু এখান থেকে, পি এর শেষ এখান থেকে। এখন যদি আমরা এটা সেভ করি, সেভ করার পর যদি আমরা আবার আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে দেখি একটু রিলোড দিয়ে, দেখছেন মাত্র যেগুলা লিখলাম সবগুলোই কিন্তু হইতেছে, দেখছেন?
মানে সবগুলাই কিন্তু আসছে, এই যে লেখাগুলো। এতক্ষণ কিন্তু আমাদের ওয়েবসাইট কি খালি ছিল, আর এখন কি একটু ভরা ভরা লাগতেছে, তাই না? যাই হোক, আরো দেখি আমরা কি কি করা যায়। আজকে বেসিক জিনিসগুলো শিখবো, যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস। সো এরপর আমরা যে কাজটা করব, যদি কোনো একটা জায়গা বোল্ড করতে চাই, ধরেন, আচ্ছা ফার্স্ট প্রথম থেকেই দেখাই এখানে যে হোয়ার আর ইউ। আচ্ছা, এখানে যদি বোল্ড করতে চাই, বোল্টের ট্যাগটা কি হইতে পারে? ভোল্টের ট্যাগটা মনে রাখবেন ভি। ভোল্টের ট্যাগ কি? ভি। মানে সাথে সাথে মুখস্থ করেন, তাহলে আরো ভালো মনে থাকবে। ভোল্টের ট্যাগ ভি। তো ভি লেখার জন্য ফার্স্টে নেব কি আমরা? লেস দেন। তারপর কি লিখবো এখানে? ভি। ভি। তারপরে আমরা এখানে গ্রেটার দেন দিব। এই ভি ট্যাগের শুরু এইটা। তারপর কি ভি ট্যাগের শেষটা দিব আমরা? আর ইউ। এইখানে এখানে শেষটা দেওয়ার জন্য আমরা আবার কি লিখতে পারি একটু বলেন? জি, থ্যাংক ইউ। শুরুর জন্য ফার্স্ট নিব আমরা লেস দেন। লেস দেন নেওয়ার পরে এখানে নিব স্ল্যাশ। স্ল্যাশ নেওয়ার পরে এটাকে কি স্ল্যাশ বলে, এইগুলো মনে রাখবেন। লেস দেন, স্ল্যাশ, গ্রেটার দেন, এইসব। আবার লিখবেন ভি। ভি লেখার পরে এখানে গ্রেটার দেন দিবেন। এখন যদি এই দেখেন, এটা মানে একটা লেখা হয়েছে, এই জন্য কি এটা কি এটার উপরে মাউসটা ক্লিক করার সাথে সাথে কি এটা ভুল হয়ে যাইতেছে, দেখছেন? মানে এই জিনিসটা মনে রাখবেন, যখন দেখবেন যে এটা ভুল হয় না, এই যে দেখেন এই ট্যাগগুলোর উপরে মানে মাউসটা রাখলে কিন্তু ভুল হয়ে যাইতেছে একটা ক্লিক করলে। তো এখন যদি আমরা আবার সেভ দেই, এখন আমাদের ওয়েবসাইটটা দেখি কিরকম বোল্ড হয় কিনা। বোল্ড বলতে মানে লেখাটা আর কি একটু হার্ড ভাবে দেখায়, এরকম। দেখি, দেখছেন? এই যে এইখান থেকে হোয়ার আর ইউ, এই যে হোয়ার আর ইউ ফরম, হোয়ার আর ইউ, এইটুক কিন্তু মানে বোল্ড হয়ে গেছে। আর পাশের লেখাগুলো কিন্তু দেখছেন মানে হালকা কালার, হালকা হালকা ভাবে আছে। তারপরে যদি আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো এখন যদি আমরা এটাকে আরো কিছু জায়গায় বোল্ড করতে চাই, ধরেন এখানেও লিখলাম ভি শুরু, ভি শেষ, এখানে লিখলাম আবার ভি শুরু, বোল্ড শুরু, বোল্ট, বোল্ট শেষ। এরপরে এইখানে আরেকবার লিখি ভি শুরু, ভি শেষ। এখানে আরেকবার লিখি, দেখছেন কতবার লিখলাম? ভি শুরু, এখান থেকে ভি, ভি শেষ। এখন দেখেন একটা একটা দেখেন, এই যে এটা হয়েছে দেখে এটা ব্লু কালার হইতেছে, এটা হয়েছে, এটাও ঠিকভাবে হয়েছে, এটাও হয়েছে, এটা তো আগেই হয়েছে। যাই হোক, এবার যদি আমরা সেভ দেই, এরপরে যদি আমরা আবার আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার পরে দেখেন এখন কিন্তু আগের মতোই আছে। এখন যদি আমরা এখান থেকে একবার রিলোড দেই, দেখেন মানে রিলোড দেওয়ার পরে কিন্তু দেখছেন এইখানে বোল্ড হয়েছে, একটু প্রথমটা একটু বোল্ড ছিল, তারপর এইমাত্র এইটা বোল্ড হয়েছে, এইটুক বোল্ড হয়েছে, তারপরে এইটুক হয়েছে, তারপরে কি আবার এইটুকু বোল্ড হয়েছে। তো এই পর্যন্ত তো বুঝতে পারছেন নাকি? মানে পি ট্যাগের কাজটা তো বুঝছেন, পি ট্যাগ এন্ড বি ট্যাগ। পি ট্যাগের কাজ কি? মানে প্যারাগ্রাফ, মানে যত লিখতে পারেন আপনি, যত ইচ্ছা লিখতে পারেন, মানে হাজার হাজার লিখবেন। এরপর এর ভিতরেই কিন্তু আবার ট্যাগের ভিতরে কিন্তু ট্যাগ বসান যায়, যে বি ট্যাগ। এর মধ্যে আরো কিছু ট্যাগ বসান যায়, এখন দেখাইতেছি না, ওগুলো পরের ক্লাসে আবার দেখাবো।
সো এখন আমরা যেটা শিখবো, আরেকটা ট্যাগ শিখবো। সেটা শেখার জন্য এখানে আরেকটা ট্যাগ নিব। সেটা হলো, সবগুলো কিন্তু বডির ভিতরেই লিখতেছে। এই যে বডি ট্যাগ, এই যে বডি, এইখান থেকে শুরু, এইখান থেকে শেষ। HTML এর ভিতরে বডি, বডির ভিতরে কিন্তু সবকিছু লিখতে হবে। মানে বডির বাইরে যদি কিছু লেখেন তাহলে কিন্তু আর সেগুলো সেভ হবে না, বুঝছেন? মানে এই জিনিসগুলো, মানে একটা অক্ষর মিস্টেক দেওয়া যাবে না। এই যে ট্যাগ গুলা, মানে প্রতিটা অক্ষরে অক্ষরে আর কি ভালোভাবে লিখতে হবে, যাতে মানে কোনো একটা জায়গা মানে মিস্টেক না হয়। মিস্টেক হইলেই সমস্যা, তাহলে কিন্তু মানে আর জিনিসটা মানে হইবে না। তো এখন আমরা যেটা করব, লেখাগুলো বড় কিভাবে করে, ধরেন আপনারে, ও আচ্ছা, আমরা আরেকটা জিনিস জানি। ওয়েবসাইটে ঢুকি, ধরেন এই যে এটা, এই যে লেখাগুলা বড় ছোট, এই যে এই লেখাটা বড়, এই লেখাটা ছোট, তারপর এটা বোল্ড। বোল্ডটা কিভাবে করে এটা তো বুঝতে পারছেন। এই লেখাটা এর একটু বড়, এটা ছোট। মানে এই জিনিসগুলা কিভাবে করে, এই জিনিসটা একটু আমরা এখন শিখবো। তো এই জিনিসটা শেখার জন্য আমরা যেই ট্যাগটা ইউজ করব, ফার্স্টে সবার বড় যে ট্যাগ, ওইটা কি, H1 ট্যাগ। সবাই মনে রাখেন, H1, H1। আমার সাথে করতে পারবেন। H1 ট্যাগ লেখার জন্য এখানে লিখবেন H1 শুরু, H1, এটা কিন্তু ডবল ট্যাগ, ঠিক আছে? এইটুকু মনে রাখবেন, H1 শুরু, তারপরে কি, H1 শেষ। H1, H1 শেষ। এখন দেখেন H1 এর ভিতরে যদি আমি লিখি, যদি হ্যালো, হ্যালো হাউ আর ইউ, হ্যালো হাউ আর ইউ, আচ্ছা জাস্ট এটুকু লিখলাম, ঠিক আছে? এখন যদি আমরা এই জিনিসটা সেভ দেই, এখন দেখি আমাদের ওয়েবসাইটটা কিভাবে দাঁড়ায়। এখন যদি এখান থেকে রিলোড দেই, দেখছেন কত বড় করে আসছে, হ্যালো হাউ আর ইউ। আচ্ছা, এটা আমরা আরো একবার লিখি বোঝার সুবিধার্থে। এখান থেকে কপি, আচ্ছা, কপি করবেন কিভাবে, এইখান থেকেও কপি করা যায়, যে কপি, রাইট বাটন ক্লিক করে কপি, আর কন্ট্রোল সি দিয়েও কপি করে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে। এখন যদি আমরা আবার সেভ দেই, এখন দেখি আমাদের ওয়েবসাইটটা কোথায় দাঁড়ায়। এখন দেখেন, দেখছেন আরেকটু লেখাটা বাড়ছে, এখন আরো সুন্দর লাগতেছে। তো এখন যদি আমরা লেখাটা আরেকটু ছোট করতে চাই, এই জন্য আমরা যেই ট্যাগটা ইউজ করব, সেটা হলো এইখান থেকে এই, আচ্ছা এটাকে একটু কপি করি, বারবার লেখা তো ঝামেলা। একটু কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপরে আমরা যেটা একটা ইউজ করব এটার জন্য, মানে একটু লেখাটা ছোট করার জন্য, ওইটার থেকে, এই জন্য আমরা H2 ট্যাগ ইউজ করবো, H2। যে সব সময় মনে রাখবেন, H2, H2, H2 শুরু, তারপর কি, H2 গ্রেটার দেন স্ল্যাশ H2 শেষ। এখন দেখেন এটাও কিন্তু ট্যাগটা ঠিক আছে। এখন যদি এর ভিতরে পেস্ট করে দিই লেখাটা, কন্ট্রোল ভি দিয়ে, এখন দেখেন H1, H2 সেম লেখাই লিখলাম, কিন্তু এই লেখাটা আমি ছোট করতে চাইতেছি, এই জন্য আর কি H2, মানে একটু ছোট করার জন্য কি H2 ট্যাগ, এটা মনে রাখবেন। এখন আবার সেভ দিলাম। সেভ দেওয়ার পরে যদি আমরা এখন আবার রিলোড দেই, দেখি কি হয়, দেখছেন এটা কত বড়, এটা কিন্তু একটু ছোট হয়ে আসছে, এটার থেকে অনেকটাই ছোট, দেখছেন? H1 থেকে H2 কিন্তু একটু ছোট। এখন যদি আমরা আরেকটু ছোট করতে চাই, সেজন্য আমরা যেটা করব, এখানে আরেকটা ট্যাগ ইউজ করব, H3। মানে H1, H2 এই ট্যাগ গুলো কিন্তু H1 থেকে H6 পর্যন্ত। এখানে কিন্তু আপনি H1 এর সাথে H2 যদি এই সাইডে লেখেন, ট্যাগটা কিন্তু হবে না।
H1 এর সাথে H1 লিখতে হবে, মানে যেইখানে যেটা দরকার। আমি আরেকটু বুঝে এটা লিখি আগে। H3 এর শুরুটা হয় এভাবে, তারপরে H3 শেষ লেস দেন স্ল্যাশ H3 লিখবেন, এরপরে গ্রেটার দেন, এর ভিতরে পাস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। এখন যদি আবার সেভ করি জিনিসটা, এখন দেখি H3টা কিভাবে হয়, আরেকটু ছোট, মানে এটার থেকে আরেকটু ছোট হবে। এখন যদি আমরা আবার এখান থেকে রিলোড দিই, এই যে এইটা রিলোড, মানে এটাকে বলে রিলোড চিহ্ন, মানে এটার উপরে যদি আবার ক্লিক করি, এই যে দেখছেন এটা কি H1, এটা H2, এটা কি H3, মানে H3 আর একটু ছোট। সবসময় আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু H3 বা H4টাই কাজে লাগে, কারণ H1 এত বড় লেখা বেশি একটা লাগে না কাজের ক্ষেত্রে দেখা যায়। তো আমাদের বেস্ট সব থেকে কাজের ক্ষেত্রে H3 H4, মানে আপনি যখন কোনো কাজ করবেন কোনো ক্লায়েন্টের, বা তখন তারাই আপনাকে বলে দেবে যে মানে আপনার কোনখানে কি হবে। এখন আপনারা আরেক যে জিনিসটা বলতে চাইছিলাম, ধরেন যে আপনি এই লেখাটা লিখলেন, এই লেখার ভিতরে কোনো একটা লেখা আপনি এখান থেকে বড় করতে চাইতেছেন, এই লেখাটাই ধরেন বড় করবেন। এই জন্য আর কি আপনি যে কাজটা করবেন বড় করার জন্য, মানে H1 ট্যাগ বা H3, মানে আমি আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, মানে এটার ভিতরের কাজটা। ওটা তো একবার করছি, এখন আর একবার করি। এইটার ভিতরে যদি এইখানে H1 ট্যাগটা ইউজ করি, না আমরা H2 ট্যাগ ইউজ করব। এখানে H2 শুরু, H2 শুরু এইখানে দিব। আচ্ছা অল্প একটু ইউজ করবো, জাস্ট শুধু এইটুক, এই ফরম হয় আর এইটুক একসাথে হয়ে গেছে লেখাটা। যাই হোক, প্র্যাকটিসের ক্ষেত্রে সমস্যা নেই। লেস দ্যান স্ল্যাশ H2, H2টাকে ইউজ করছিলাম, হ্যাঁ ঠিক আছে। তারপর গ্রেটার দেন, ঠিক আছে H2। এখন যদি আমি এটা সেভ দেই, এখন দেখবেন এই জায়গা থেকে একটা অংশ বড় হয়ে যাইতেছে, H2 আকার, মানে এই লেখাটার মতো হয়ে যাইতেছে। এখন যদি রিলোড দেই, দেখেন এই যে ফরম হোয়ার, এটা কি এইটার মতো সেম হয়েছে না? এটা তো মানে সবগুলা বড় হাতের লেখা দেখে এই জন্য আর কি একটু বড় দেখাইতেছে, কিন্তু এটা কি সেম হয়েছে? দেখতে পাচ্ছেন? হ্যালো, ক্লিয়ার দেখা যাইতেছে? থ্যাংক ইউ। যাই হোক, এখন দেখেন এটা কিন্তু এইটা আর এইটা কিন্তু সেম হয়ে গেছে। তো এটা কাইটা দিয়ে এটা দেখা ভালো দেখাইতেছে। আচ্ছা যাই হোক থাকুক। এখন আমরা যে জিনিসটা দেখাবো, এই লেখাগুলোর থেকে আরো ছোট করতে চাইতেছি আমি। আমি কিওয়ার্ড গুলো একবারই লিখি, বারবার লেখা একটা ঝামেলা। এখানে লিখবো কি H4, H4, এটা কি H3 থেকে আরেকটু ছোট, এইটুকু মনে রাখবেন। H4 শুরু, H4 শেষ, H4, মানে একটু দ্রুত লেখার চেষ্টা করবেন, আমি আপনাদের বোঝার সুবিধার্থে আস্তে টাইপিং করতেছি। H4, তারপরে আবার লিখবেন এখানে H5, শুরু, H5 শেষ, এটার ভিতরে আবার পেস্ট করে দিলাম। এরপরে যদি আমরা আরেকটু ছোট করতে চাই, তাহলে লিখবো আমরা H6 less than H6 plus H6, আবার এর ভিতরে আবার এটা পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। মানে কিবোর্ড শর্টকাট গুলো সবসময় শেখার চেষ্টা করবেন, কারণ কিবোর্ড শর্টকাট গুলো যদি না পারেন, মানে তাহলে কিন্তু কাজে, মানে এইটা যদি আমি লিখতাম যে হাউ আর ইউ, এত গুলা লেখা যদি একটা একটা করে লিখতাম অনেক সময় লাগতো, কিন্তু এগুলো কি আমি অল্প সময়ের ভিতরে লিখতে পারতেছি। আরো কিছু কিবোর্ড শর্টকাট আছে, এগুলো আরো পরে দেখাইতেছি। সো এখন আমি
এটা সেভ করি, সেভ করলাম। এখন যদি আমি আবার ওয়েবসাইটে যাই, এইখানে আবার আরো 3টা লাইন আসবে, মানে বড় থেকে আস্তে আস্তে ছোট হবে। তো এখন দেখি কি হলো, রিলোড দিলাম আবার। এই যে দেখেন, মানে অনেক সুন্দর দেখাইতেছে না এখন জিনিসটা? ভালো লাগতেছে ডিজাইন করা? সেটা বলেন আগে। মানে ক্লাস করে কি আপনারা মজা পাইতেছেন? কারণ যদি মানে মজাই না পান তাহলে কিন্তু ক্লাস করার, যদি কোনো মজা না পান তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। ক্লাস করে অবশ্যই মজা পেতে হবে, মানে ক্লাস করার প্রতি আগ্রহ থাকতে হবে। তো এখনো ডিজাইনের কিছুই শুরু হয় না, জাস্ট আপনাদেরকে মানে আজকে বেসিক জিনিসগুলো আর কি শেখানো হবে। বেসিক জিনিসগুলো একটু দেখাইলাম। তো এটা দেখেন, এটা কি H1, মনে রাখেন H1 এর লেখা এত বড় হয়, H2 এটা একটু ছোট হয় এটার থেকে, H3 এটা আরেকটু ছোট, H4 আরেকটু ছোট। সবসময় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে H4 and H3 এই দুইটাই ইউজ করা হয়। কারণ এই যে এটা কি H5, এটা কি H6, একদম ছোট, মানে দেখা যায় না ওইরকম। হ্যালো হাউ আর ইউ, হ্যালো হাউ আর ইউ, যাই হোক, মানে একবারে ছোট দেখা যাইতেছে, ঠিক না? তো মানে যখন আপনার ধরেন কোনো একটা কাজের ক্ষেত্রে, যখন ধরেন এই লেখাটা আপনার বড় প্রয়োজন হয়, এই লেখাটা মানে সবার ফোকাসে আসবে, বা এটা একটা নামের টাইটেল, তখন কি আপনি ওই টাইটেলটা লিখবেন H1 দিয়ে। মানে যে কোনো কিছু টাইটেল সবসময় H2 বা H3 দিয়ে লেখার চেষ্টা করবেন, কারণ এই লেখাগুলো একটু বড়। যাই হোক, তো এখন আমি আরেকটা ট্যাগ দেখাবো। এখন একটা ইমেজ, এখানে একটা ইমেজ আনা দরকার, কারণ ইমেজটা না আনলে এখানে ভালো দেখায় না জিনিসটা, তাই না? এখানে যদি একটা ইমেজ, আচ্ছা আমাদের ইমেজের ট্যাগটা কি হইতে পারে? আমরা কিন্তু কিছুই জানি না, আমরা কিন্তু সবকিছুই শেখার জন্য আসছি। ইমেজ ট্যাগটা নেওয়ার জন্য যেটা করব, এখানে ইমেজ কিন্তু একটা সিঙ্গেল ট্যাগ। এতক্ষণ যতগুলা বক বক করলাম সব কিন্তু মানে ডবল ট্যাগ। এই এখন আসছি আমরা সিঙ্গেল ট্যাগে। তো সিঙ্গেল ট্যাগে আসার জন্য সিঙ্গেল ট্যাগে আসলাম। সিঙ্গেল ট্যাগটা কি? ইমেজের জন্য আমরা এখানে একটা ইমেজ বসাবো আমাদের ওয়েবসাইটে। ইমেজটা বসানোর জন্য আমরা যে কাজটা করব, সবার আগে এখানে একটা ইমেজ নিয়ে নেই। ধরেন আপনি যে কাজটা করবেন, আপনার ফাইলটা ওপেন করবেন। ফাইলটা ওপেন করার পর এখান থেকে আমি ঈশা জেপিজি এই ইমেজটা নিব, কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে, কেটে শুরু হয়ে গেল ওখানে, সেটা মনে হয় কপি হয়েছে, দেখি একটু ট্রাই করে। যদি কন্ট্রোল ভি দেই, যাই হোক একটা ইমেজ নিয়ে আসি আগে। সবসময় কি ট্যাগ গুলা মনে রাখবেন, মানে যদি ট্যাগ গুলাই মনে রাখতে না পারেন তাহলে কিন্তু মানে ওয়েব ডিজাইন শিখে আসলে কিছুই করতে পারবেন না। ট্যাগ গুলো কি অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, মানে ট্যাগ ছাড়া কিন্তু একটা ওয়েবসাইট ডিজাইন করা যায় না। যাই হোক, এখন এই ইমেজটা নেওয়ার জন্য এখান থেকে কপি করলাম। আপনারা এখান থেকেও কাজটা করতে পারেন, আমি আমার সরাসরি স্ক্রিনে দেখাইতেছি এই জন্য। আচ্ছা, এই যে ইমেজটা আসছে, ইমেজটার কোড কি? এটা কিন্তু ইমেজের কোড, ঈশা ডট জেপিজি, মানে এটা কি ইমেজের কোড। এখন যদি আমরা ইমেজটা বসাই, সেক্ষেত্রে আমাদের ইমেজের ট্যাগটা কি? ফার্স্টে আমরা লিখব IMG, ইমেজ শুরু শেষ, এইটাই, জাস্ট এইটুক ইমেজের কোড, এইটুক। কিন্তু ইমেজের কোড এইটুক, কিন্তু এখানে তো আর ইমেজ আসবে না। এখন যদি ইমেজটা নিয়ে আসি, সেই ক্ষেত্রে আমার কি লিখতে হবে? এখানে আরেকটা ট্যাগ ইউজ করতে হবে, এগুলো মনে রাখতে হবে। SCR, SCR ট্যাগ,
এটা কি সোর্স, SRC, SCR ইকুয়াল টু, এখানে কি সমান চিহ্ন দিবেন, সমান চিহ্ন দেওয়ার পর দুইটা আচ্ছা সরি, আচ্ছা এখানে সোর্স লেখার পরে এখানে আমরা কি ইউজ করব, ডবল কোটেশন। ডবল কোটেশন লেখার জন্য এখানে কি লিখবো, এই যে এটা, এটাকে কি বলে ডবল কোটেশন। ডবল কোটেশনের ভিতরে লিখবো আমরা ইমেজের কোডটা লিখবো। ইমেজের কোডটা কি ছিল একটু দেখি একবার। ইমেজের কোডটা হলো, কানেক্ট হইতেছে, ঈশা ডট জেপিজি। এটুক মনে রাখবেন, মানে আপনারা যে ইমেজ দিয়ে কাজ করবেন এই জিনিসটুকু মনে রাখলে আর কিচ্ছু না। এখন এখানে লিখবেন এই যে, এখানে এটার কি বলে ডবল, মানে ডবল কোটেশন। এই ডবল কোটেশনের দুইটা দিবেন, দুইটার দেয়ার এটার ভিতরে লিখবেন মানে ঈশা বড়তে ISS, ঈশা ডট জেপিজি। আমার ইমেজটা আনার জন্য এই দেখেন এই হয় নাই, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন, এবার যদি আমরা সেভ দেই, এখন যদি আমরা এখানে রিলোড দেই, এই যে দেখেন একটু কোড ভুল হয়েছে, একটা ভুলের কারণে কিন্তু ইমেজটা আসতেছে না। কোন জায়গায় ভুলটা করছি, প্রথমেই ভুলটা করছি, এখানে কি SCR লিখছে, এখানে কি হবে SRC হবে সোর্স, কিন্তু আমরা এই ভুলটাই করছি। আমাদের ইমেজের কোড কি ঠিক আছে? আচ্ছা এটা কাইটটা 1.jpg দিলাম, আরেকটা সোর্স। এখন যদি আমরা আবার সেভ দেই, এবার দেখি, এবার মনে হয় ইমেজটা যাবে। হ্যাঁ এবার দেখেন ইমেজটা কিন্তু চলে আসছে, মানে ওইখানে কি একটা ভুলের কারণে কি আমাদের ইমেজটা আসে না, দেখুন দেখছেন। এবার কিন্তু ইমেজটা এখানে ওয়েবসাইটের ভিতরেই চলে আসছে, দেখছেন এখন কত সুন্দর লাগতেছে না ওয়েবসাইটটা, মানে মোটামুটি কিন্তু একটা ওয়েবসাইট হয়ে গেছে তাই না? কিন্তু ওয়েবসাইটে কি আরো এখান থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, এখান থেকে নাম এরকম ঘুরে, তারপরে এদিক ওদিক যায় এরকম ঘুরে, মানে অনেক কিছু ডিজাইন করা যায়, ওগুলো কি আমরা বাকি ক্লাসগুলোতে শিখবো, আস্তে আস্তে শিখবো। আচ্ছা আমাদের ল্যাপটপে চার্জ নেই, ওকে। তো এখন দেখেন আমি যদি ইমেজটারে আরেকটু এডিট করতে চাই, ইমেজটা দেখলাম না, এইটার ভিতরে যদি এডিট করি, এডিটটা যেভাবে করবেন আমি আপনাকে দেখাই। তাহলে এটার মানে হাইট অ্যান্ড ওয়াইট একটু কমাইতে বাড়াইতে চাইতেছেন, ধরেন এটার হাইটটা এতটুকু রাখতে চাইতেছেন না, এই থেকে এই পর্যন্ত রাখবেন, আর একটু কমাবেন, আর ওয়াইটটাও আর একটু কমাবেন। তো সেই ক্ষেত্রে আমাদের আরেকটা ট্যাগ ইউজ করতে হবে। সেটা কি, মানে এই সব কিছু কিন্তু ইমেজের ভিতরেই লিখতে হবে, বাইরে কিন্তু লিখলে হবে না। এখানে আরেকটা স্পেস দিবেন, স্পেস দেওয়ার পরে এখানে লিখবেন হাইট, HEIGST, হাইট। হাইট ইকুয়াল টু, আবার দুইটা মানে ডবল কোটেশন দিবেন। ডবল কোটেশন দেওয়ার পরে
এখানে আমি দিলাম মনে করেন 400 দিলাম, 400 দিলাম। এখানেও ডাবল কোটেশন দেন। এরপরে হোয়াইট, WITES, হোয়াইট। কিন্তু ইংলিশটা ঠিক রাখতে হবে, কারণ যত ইংলিশ ভালো পারবেন ওয়েব ডিজাইনের ক্ষেত্রে, আপনি যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রেই বলবো, মানে যে কোনো ইংলিশটা সবার আগে শেখা দরকার। যে বাংলা তো বাংলা আমাদের আঞ্চলিক ভাষা, আমরা বাংলা কিন্তু সবকিছুই বলতে পারি, কিন্তু ইংলিশটা কিন্তু সবাই পারে না। সবার আগে কি ইংলিশ, মানে যে কোনো কাজ শেখার জন্য মানে ইংলিশটা সবার ক্ষেত্রে জরুরি, কারণ ইংলিশটা যত ভালো পারবেন অতই মনে করেন আপনার মানে আপনার জন্যই ভালো হবে। তো আমি এখন হোয়াইটটা নেব কত, হোয়াইটটা নিলাম 400, হোয়াইটটা নিলাম ধরেন এখানে সেমিকোলন ডবল কোটেশন দিলাম, এখানে নিলাম 100। ঠিক আছে, দেখি হয়তো জোকার জোকার লাগবে, যাই হোক মনে হয় পিকচারটা একটু জোকার টাইপের হবে। এখন আমরা দেখি কি হয়। ওয়েবসাইটে ঢুকলাম, পিকচারটা এখন কি অবস্থায় আছে। এখন যদি আমরা রিলোড দেই, দেখেন যা বলছিলাম তাই হলো, মানে জোকার জোকার লাগতেছে না, মানে মনে হইতেছে এটা কোনো জোকার বা মানে কি, এটাই বোঝা যাইতেছে না এই জিনিসটা কি আসলে। এখন আমরা এটা আবার বড় করতে চাইতেছি হোয়াইটটা, এখানে আমরা হোয়াইটটা বাড়াই দিব 100 জায়গায়, এখানে দিব 800 দিলাম। এখন যদি আবার সেভ দেই, সেভ দেওয়ার পর যদি আবার ওয়েবসাইটে ঢুকি, এখন দেখেন মোটামুটি কিন্তু একটা আকারে আসছে, দেখেন এখন কিন্তু মোটামুটি ভালো লাগতেছে, মানে এখন কিন্তু অনেকটাই ভালো লাগতেছে আগের থেকেও। এখন যদি আমরা একদম এটা ফুল স্ক্রিন ধরে করতে চাই, সেইটাও করা যায়। সেইটা জন্য আপনি এখানে 400 জায়গায় দিলাম আমি 900 দিলাম, এখানে দিলাম আমি 1700। ঠিক আছে, এখন যদি আমি আবার সেভ দেই, দেখি কত বড় হয় পেজটা। এই দেখছেন একদম পুরো ফুল স্ক্রিন ধরা, কিন্তু কি এটা বেশি বড় হয়ে গেছে। এখানে আমাদের 1700 থেকে কি আরেকটু কমাইতে হবে, দুইটাই কমাইতে হবে। সেই জন্য আবার এডিটে যাব, এখানে দিব আমরা 1600 দিলাম, 1500 দিলাম, এইখানে আমরা দিব আচ্ছা 900 থাকে এটা। এখন যদি আবার সেভ দেই, কোডগুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন, মানে এইভাবে প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগে। এই যে দেখছেন এবার কিন্তু একবারে মানে আগের মতো সেম, অনেক সুন্দর আকারে আসছে। কত সুন্দর একটা বিজনেস কার্ড, দেখছেন এটা কিন্তু একটা বিজনেস কার্ড, বিজনেস কার্ড ডিজাইন, যে ফারাবি মাহমুদ একটা নাম্বার, বাইরের কান্ট্রি আর কি, বাইরের কান্ট্রি না বাংলাদেশের, এই যে উত্তরা ঢাকা 1202 বাংলাদেশ, মানে ওনার ঠিকানা আর কি। যাই হোক, এখন আমরা আরেকটা ইমেজ আনবো। এখানে আরেকটা ইমেজ আনার জন্য যেটা করব, আচ্ছা এইটার উপর ক্লিক করার পরে মানে এই যে ইমেজ এখানে রাখার পরে এখানে কন্ট্রোল ডি প্রেস করবেন। কন্ট্রোল ডি মানে কি পুরাটা নিয়ে আর একটা কপি হবে, পুরাটা নিয়ে দেখছেন আরেকটা কিন্তু কপি হয়ে গেছে, কত সুন্দর করে আরেকটা কিন্তু কপি হয়েছে। এখন যদি এখানে আমি এখানে কোডটা চেঞ্জ করে দিই, অনের জায়গায় ঈশা লিখে দিই, ISSA। এখন যদি আমি সেভ করে দিই, দেখি আমার আগের পিকটা আসে কিনা। আচ্ছা আমি আরেকটা কথা বলি, যে অন লিখছিলাম 1.jpg, দেখানো নেই। এই যে এই পিকটা 1.jpg, এই জন্য আর কি এই কোডটা লিখছি, এই জন্য আর কি ওইখানে গেছে। এটা যদি না থাকতো তাহলে কিন্তু আসতো না। এখন যদি আমরা আবার রিলোড দেই, দেখি আর একটা পিকচার আসছে কিনা। হ্যাঁ, দেখেন কত সুন্দর একটা ডিজাইন আসছে, একটা পার্টির মতো, মানে অনেক সুন্দর লাগতেছে না জিনিসটা দেখতেও।
এখন কি মানে দুইটা পিকচার অ্যাড হয়েছে, দেখছেন একবারে একসাথে একই ভাবে অ্যাড হয়ে গেছে কত সুন্দর ভাবে। এখন ইমেজের কাজটা শিখলাম, এখন আমরা শিখবো লিস্ট অ্যান্ড আনঅর্ডার লিস্ট। লিস্ট অ্যান্ড আনঅর্ডার লিস্ট যে বলতে কি বোঝায়, ধরেন আমি আপনাদের কিছু সিম্পল বুঝাই। ধরেন এখানে দেখেন, একটু খেয়াল করেন, এই যে ডট, জানেন ডট, ডট ইন্টার ডট ইন্টার ডট ইন্টার ডট ইন্টার ডট, এগুলো কি আনঅর্ডার লিস্ট, এগুলোকে কি আনঅর্ডার লিস্ট বলে। আর লিস্ট, লিস্ট বলতে কি বোঝায়, লিস্ট বলতে বোঝায় ধরেন যে এক, আচ্ছা এটা সামনে লিখি, 1 2 3 4 5 6 6, দেখছেন এগুলাকে কি বলে, এগুলাকে বলে কি অর্ডার লিস্ট। আর আর আগে যেগুলো, এই যে ডট ডট যেগুলো, এগুলোকে বলে আনঅর্ডার লিস্ট। মানে এই জিনিসটা একটু প্র্যাকটিস করবো, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, একটা কি অর্ডার লিস্ট আর একটা কি আনঅর্ডার লিস্ট। তো এখন যে কাজটা আমরা করব, এটার জন্য, এইটা শেখার জন্য মানে একটা আনঅর্ডার লিস্ট, ফার্স্টে আমরা আনঅর্ডার লিস্টটাই তৈরি করি। আনঅর্ডার লিস্ট তৈরি করার কোড কি আমাদের কারো তো জানা নেই, আমরা তো কিছুই জানি না, আমরা সবাই কি বিগিনার, রাইট? ওকে, থ্যাংক ইউ। তো আনঅর্ডার লিস্টের কি মানে কোডটা হচ্ছে গিয়া, মানে ট্যাগটা হচ্ছে গিয়া ইউএল। ইউএল মনে করেন, মানে বারবার মুখস্থ করেন, ইউএল আনঅর্ডার লিস্টের, এটা একটু খাতায় লেখা নেন সবাই, আমি একটু সময় দিতেছি। যে ইউএল ট্যাগটা হচ্ছে গিয়া আনঅর্ডার লিস্ট, আর ও এল, ও এল যেটা, এটা হচ্ছে অর্ডার লিস্ট। যাই হোক, আমি ভিডিওটা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা সবকিছুই দেওয়া থাকবে, ভিডিওটা সবাই পাবেন। মানে আমাদের ক্লাসের গ্রুপে দেওয়া হবে ভিডিওটা, লিঙ্কটা ক্লাসের, তো ইউটিউব থেকে ওইখান থেকে দেখে নেবেন। যাই হোক, তো আমরা এখন মানে আনঅর্ডার লিস্ট তৈরি করবো। আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য ফার্স্টে কি করবো, লেস দেন, তারপর কি ইউ এল, ইউএল ট্যাগ নেব, তারপর কি ইউএল শুরু, এটা কিন্তু ডবল ট্যাগ, এটা মনে রাখবেন। এদের একটু কমিয়ে নিই, ইউএল ট্যাগ শুরু, এইখানে দাঁড়ান, সৌন্দর্যটা দরকার, স্ল্যাশ ইউএল ট্যাগ শেষ, এটা শুরু এইখানে, শেষ এইখানে, দেখছেন এখান থেকে শুরু, এই যে লাল চিহ্নতে উঠে গেছে, এইখান থেকে শুরু, এখান থেকে শেষ, দেখছেন মানে জিনিসটা মানে কাজ করতেও কিন্তু অনেক ভালো লাগছে, মানে আমার তো অনেক ভালো লাগছে। আপনারা কি মজা পাইতেছেন ক্লাস করে? যদি আমার ক্লাস করে যদি কোনো মজাই না পান, তাহলে কিন্তু আপনাদের বোঝার আসলে কোনো লাভ নেই। কারণ আপনারা যদি মানে কোনো মনোযোগ দিয়ে ক্লাসটা নাই করেন, কিছু যদি নাই বুঝতে পারেন, তাহলে মানে আমার কোর্সের জন্য, মানে কোর্স করতে আসছেন, শিখতে আসছেন, কিছু যদি শিখতে না পারেন, তাহলে কি লাভ বলেন? শুধু শুধু সব বলবেন যে আমি কিছু শেখাইতে পারিনি, এইসবই তো বলবেন, তাই না? তখন তখন কিন্তু আমার নামটাই হবে। তো আমি বারবার বলি, বারবার প্র্যাকটিস করেন, যতটুকু আজকে শেখাবো অতটুকু পর্যন্ত বাসায় বারবার প্র্যাকটিস করবেন। বারবার প্র্যাকটিস করার পরে আমাদের অবশ্যই কাজগুলো সবাই এক এক করে জমা দিবেন, মানে কে মানে সবাই এক একটা এরকম ডিজাইন করে নিয়ে আসবেন। সো আনাদার লিস্টের ভিতরে আরেকটা ট্যাগ ইউজ করতে হবে লেখার ক্ষেত্রে। তো সেই ট্যাগটা হলো গিয়া, এখানে এলআই ট্যাগ ইউজ করব। কারণ যদি আনাদার লিস্টের ট্যাগের ভিতরে যদি এরকম লিখি, সেটা কিন্তু হবে না, কোনো কিছুই হবে না। তো সেজন্য আমরা এলআই ট্যাগ ইউজ করব, এল আই। সবগুলো এই যে যত লেখা সবগুলো কিন্তু ছোট হাতের, এই যে দেখেন এগুলো কিন্তু সব ট্যাগ, এক একটা ট্যাগ, শুধু এলআই লিখছি অনেকগুলো ট্যাগ আসছে, এই যে লাইন ট্যাগ, তারপর লাইন, লাইন হেডিং ট্যাগ, এরকম অনেক ট্যাগ আছে, লাইন টুগেদার মানে লাইন টার্গেট। যাই হোক, এটা কিন্তু এলআইও একটা ডবল ট্যাগ, এলআই ডবল ট্যাগ এখানে লিখবো, এলআই শেষ স্ল্যাশ এলআই শেষ। এইটার ভিতরে যদি লিখি আমি হোয়াট ডু ইউ ডু, আচ্ছা ছোট হাতে লিখি, হোয়াট ডু
ইউ ডু নাও, মানে এটার অর্থ হলো মানে তুমি এখন কি করো আর কি। জাস্ট মানে কিছু কিছু মানে সাধারণ জ্ঞান যদি কিছু কিছু ইংলিশ আর কি আপনাদের অবশ্যই অবশ্যই জানা দরকার, কারণ ইংলিশ মানে এটা আপনাদের প্র্যাকটিসের ক্ষেত্রে বললাম আর কি, কারণ এখন শিখতে হবে না। আচ্ছা, এই লেখাটা আমি আরো কয়েকবার কপি করি। কপি করার জন্য এখানে এলআই ট্যাগের এখানে কি কি শিখাইছিলাম তখন? শর্টকাট কিবোর্ড কন্ট্রোল ডি, দেখছেন আরেকটা হয়ে গেছে কন্ট্রোল ডি, ডি 4বার হয়ে গেছে। যতবার লিখবেন ততবারই হবে। এখন আমি একটা একটা অক্ষর কমাই দিয়ে এখান থেকে এডিট করি, এখান থেকে টু ইউ পর্যন্ত রাখলাম। তারপরে এখান থেকে নাও কাইটা দিলাম। সবগুলো একটু আলাদা আলাদা ভাবে স্টাইল করে লিখি, আরো দেখতে সুন্দর লাগবে। এখন যদি আমরা এটারে সেভ দেই দেখি কি হয়। আচ্ছা, এটা আরেকটু ভালো লাগতেছে না এইভাবে। এর মধ্যে ফাঁকা থাকলে দেখতে ভালো লাগে না, কিন্তু এগুলা মানে দেখতেও কিন্তু এই যে মানে হিবিজিবি হিবিজিবি দেখা যাইতেছে না, কিন্তু কাজগুলো কিন্তু কি এতক্ষণ যা বলেছি সবকিছু কি সহজ মনে হয়েছে না সেটা বলেন। থ্যাংক ইউ বলার জন্য। যাই হোক, মানে এতক্ষণ যা বুঝলাম সবকিছু কি দেখছেন কত সহজ, কিন্তু এইখানে লেখাগুলো দেখা মানে যে কারো মানে কেমন আশ্চর্য আশ্চর্য লাগতেছে না যে এটা কেমন লেখা, মানে কেমনে কি, মানে অনেক এত লেখা এটা কিভাবে কি এরকম মনে হয়েছে না ফার্স্টে? এরকম ফার্স্টে আমিও যখন ফার্স্টে ক্লাস করছি আমারও সেমই মনে হয়েছে, কিন্তু এখন তো প্র্যাকটিস করতে করতে আমার এগুলো সব মুখস্থই হয়ে গেছে। তো এখন যদি আমরা ওয়েবসাইটের ভিতরে ঢুকি, আমাদের লাস্টে এখন পর্যন্ত কিছুই নাই। এই যে দেখেন, এখন পর্যন্ত আমাদের কোনো লিস্ট আনার লিস্ট কিছুই আসেনি। তো লিস্ট আসার জন্য যেটা করব আবার রিলোড দিব, রিলোড দেওয়ার পর দেখি আসছে কিনা। আসার তো কথা। এই যে দেখেন, এটারে কি বলে? আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট মনে রাখেন, একটু মুখস্থ করেন। আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট কিভাবে বুঝবেন? এই যে ডট ডট আকারে যেগুলো আসে, ওই ওই যে মাত্র দেখালাম যেগুলো ডট ডট আকারে যেগুলো আসে ওগুলো কি আনঅর্ডার লিস্ট। আর লিস্ট যেগুলা সেগুলো মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে আসবে, মানে সিরিয়াল বাই সিরিয়াল। এগুলো কি অর্ডার লিস্ট বলে, আর এগুলো কি আনঅর্ডার লিস্ট। এটা একবারে ছোট দেখাই দিচ্ছে। যদি একটু বড় করতে চাই, বড় করার জন্য কিটাকে ইউজ করব আমরা, মনে আছে তো সবার? এইখানে ক্লিক করে যদি আমরা আরেকটা ট্যাগ লিখি S2, বেশি বড় করব না, S2 ট্যাগ ইউজ করব। S2 শুরু, আবার এইখানে শেষ। এখানে লিখব কি স্ল্যাশ S2 গ্রেটার দেন, ঠিক আছে? এই যে এখান থেকে শুরু এখান থেকে শেষ লাল চিহ্ন দেখা যাচ্ছে, এটাও এই যে যেটাই ট্যাগটাই হবে লাল চিহ্ন দেখা যাবে। তারপর যদি আবার সেভ দেই আমরা, এখন যদি আমরা আবার রিলোড দিই, এখন কি অনেক ছোট আছে, এখন যদি আবার রিলোড দেই দেখেন আরো সুন্দর লাগতেছে না? কত সুন্দর লাগতেছে, এখন আর একটু বড় হয়েছে। প্র্যাকটিস করতে ক্লাস করে কি মজা পেতেছেন একটু বলেন সবাই। দেখ, আমার নিজেরই তো ভালো লাগতেছে, আপনাদের ক্লাস করে মজা করতেছি, বোঝার জন্য সবাইকে ধন্যবাদ। এখন আমরা শিখবো কি আনঅর্ডার লিস্টটা কিভাবে করে। আনঅর্ডার লিস্ট মানে কি 1 2 3 আকারে কিভাবে আসে একটা ট্যাগ। আনঅর্ডার লিস্ট লেখার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করবো সেটা হলো এখানে লিখবেন এল, এখানে আমরা কি লিখছিলাম ইউএল, আর অর্ডার লিস্টের লিখবো কি ওএল, মানে ওএল মানে কি অর্ডার লিস্ট, ওতে অর্ডার এল এর লিস্ট। আর আনঅর্ডার লিস্ট এগুলো কি ইউএল মানে কি ইউতে আন, আনঅর্ডার এল এর লিস্ট। এই যে ইউএল এটা কি ইউতে আনঅর্ডার এল এর লিস্ট,
আর এখন আমরা শিখবো অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের জন্য আমরা যে ট্যাগটা ইউজ করবো সেটা হলো ও এল। সবকিছু আগের মতো থাকবে, শুধু ট্যাগটা চেঞ্জ হবে। ও এল শুরু, ও এল শেষ, স্ল্যাশ ও এল শেষ। এখন এইটার ভিতরে আবার ডিজাইন করবো। এখানে আমরা কি আগের মতো করে এলআই ইউজ করবো। এলআই এলাইনের জন্য এটা এলআইটাকে ইউজ করবো, মানে এই অর্ডার লিস্টেও ইউজ করবেন, আনঅর্ডার লিস্টেও ইউজ করবো। আমরা এলআই অপশনটা ইউজ করতেই হবে, আর নাহলে কিন্তু মানে লিস্টটা আসবে না। এলআই মানে কি লিস্ট। এখন আমরা এখানে লিখবো এলআই শুরু, তারপরে কি এলআই শেষ, এলআই শেষ। এখানেও লিখবো আমরা সেম জিনিসটা লিখি, হোয়াট ডু ইউ ডু। এটা বড় হাতে লিখি, হোয়াট ডু ইউ ডু নাও, ডু ইউ ডু নাও। ওকে, এখন যদি আমরা এটা কপি করি, কন্ট্রোল ডি দিয়ে কপি করবো, আরো কন্ট্রোল ডি দিয়ে চারটা করলাম। দেখছেন কিভাবে হইলো আনঅর্ডার লিস্টটা? মানে সেম ভাবে দুইটাই কিন্তু সেম, কিন্তু কি এখানে একটা অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট। এটা কি অর্ডার লিস্ট, শুধু কি অর্ডার লিস্টের জন্য শুধু ও এল মানে একটা ট্যাগ চেঞ্জ, কিন্তু আর সব ঠিক থাকবে, সব ঠিক থাকবে, শুধু একটা ট্যাগ চেঞ্জ। মানে এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে সব ঠিক থাকবে, জাস্ট একটা ট্যাগ মানে ওই ট্যাগটাই চেঞ্জ হবে। একটু দেখি দাঁড়ান, রেকর্ড হইতেছে, সমস্যা নেই। আচ্ছা, এখন যদি আমরা সেভ করি, আবার সেভ করলাম, ঠিক আছে। এখন যদি আমরা আবার ঢুকি, সরি, এখন যদি আমরা সেভ দেওয়ার পরে আমাদের ওয়েবসাইটে ঢুকি, এখন দেখেন এখানে কিন্তু কিছুই নাই। এখন যদি আমরা একবার রিলোড দেই, এখন দেখি তো আমাদের আসছে কিনা লেখাটা, দেখছেন? মানে কত সুন্দর লাগতেছে না জিনিসটা? আমার কাছেই তো ভালো লাগতেছে, দেখছেন? 1 2 3 4 আকারে আসবে, বলছিলাম না? 1 2 3 4 এই আকারে আসবে। এখন যদি আমরা লেখাটা আরেকটু বড় করি, এটা দিব কি H1 দেই, এখানে কি H1টাকে ইউজ করবো, H1 শুরু, এখানে লিখবো কি সরি স্ল্যাশ দেওয়া নেই, H1 শেষ। এখন যদি আমরা আবার সেভ দেই, সেভ দেওয়ার পরে যদি দেখি, দেখছেন অনেক বড় হয়ে গেছে না? এখন কিন্তু দেখতে আর একটু সুন্দর লাগতেছে। মানে দেখবেন যে বিভিন্ন দারাজ, অ্যামাজন, আলি এক্সপ্রেস, মানে যে কোনো কিছু একটা লিস্ট করে, এই যে লিস্ট মানে এগুলো কি সবই কিওয়ার্ড দিয়ে করা। এই যে দেখেন এখান থেকে এগুলো কি বোল্ড করা, এখান থেকে এটা ব্লু কালার করা, এগুলো কি ব্লু কালার করা, এখানে আবার পিক, এগুলো কিভাবে আনছে, কিভাবে কি করছে, এগুলো আমরা সব শিখবো। এই যে স্টার অপশন দেওয়া যায়, মানে এই অপশনগুলো কিভাবে সেট করে, A to Z, মানে সব কিছু শেখানো হবে, কিন্তু আস্তে আস্তে, এখন না। মানে একবারে তো সব শিখতে পারবেন না, জাস্ট আজকে যেটুকু শেখাইতেছি এটুকু বাসায় বারবার প্র্যাকটিস করবেন। মনে করেন এই ক্লাসটা 3বার প্র্যাকটিস করবেন, সবাই 3বার করে, পারবেন না? হ্যালো, কথা ক্লিয়ার শোনা যেতেছে? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সবাই 3বার করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, এখন যেটা দেখাবো, আরেকটা জিনিস তো দেখানো নেই, আরেকটা জিনিস দেখাই একটু। মানে আনঅর্ডার লিস্টটা তো বুঝলেন, আনঅর্ডার লিস্টের ভিতরে আরেকটা কাজ করা যায়। এখানে কিন্তু মানে আমরা এখন সার্কেল আকারে দেখতে চাই, ধরেন। আচ্ছা, এটারও H1 করে নিই, আচ্ছা সমস্যা নেই, পুরোটারই একটা কপি করি, কন্ট্রোল ভি। কপি হইতেছে না, ঠিক আছে, কপিটা হবে না এখন, যাই হোক সমস্যা নেই, বাড়াই নিই space টা।
এখন যে কাজটা করবো আমরা আনাডার লিস্ট আবার লিখবো। আনাডার লিস্ট আবার লেখার জন্য ইউএল টেক ইউজ করবো। একটু দ্রুত করি, একটু সবাই দেখা যান। আনাডার লিস্টের ভিতরে আবার এলআই টেক, এলআই শুরু, এখানে লিখলাম হাউ আর ইউ, কেমন আছো তুমি, যাই হোক এলআই শেষ, প্লাস এলআই শেষ। এটার আবার কয়েকটা কপি করে কন্ট্রোল ডি, চারটা কপি করলাম, ঠিক আছে। এখন এটার আর একটু বড় করার জন্য আমরা এই সন দেই, এখানে আমরা এই সনটাকে ইউজ করবো। এইচ ওয়ান শুরু, ও এইচ ওয়ান শুরু, এখানে কি এইচ ওয়ান শেষ, স্ল্যাশ এইচ ওয়ান শেষ। দ্রুত করলাম, মানে বেশি দ্রুত করে নেই আপনাদের, মানে যাতে ভালোভাবে আস্তে আস্তে দেখা, মানে ভিডিওটা স্কিপ করে করা, মানে কাজগুলো করতে পারেন, এই জন্য আর কি বেশি দ্রুত করতেছি না। যাই হোক সেভ করলাম। আচ্ছা, সেভ করার জন্য আরেকটা অপশন আছে, কন্ট্রোল এস যদি প্রেস করেন কিবোর্ড থেকে, এই যে দেখেন এখানে লিখলাম এস, এস লেখার পর যদি এখানে কন্ট্রোল, এই যে এখানে কিন্তু একটা মানে সেভ অপশনটা একটু অন্যরকম দেখাইতেছে। এখন যদি কন্ট্রোল এস দেই, দেখছেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। আবার যদি এটা কাটি, এই এখন যদি আবার সেভ দেই, এখান থেকেও করা যায়, আবার কন্ট্রোল এস দিয়েও করা যায়, কিন্তু এইখান থেকে বারবার মাউস এখানে নিয়ে করা, এটা কিন্তু একটা ঝামেলা। তো কিবোর্ড শর্টকাট গুলো শিখবেন, বারবারই বলি কিবোর্ড শর্টকাট গুলো শিখেন, এন্ড ইংলিশটা শিখেন। এখন রিলোড দেই, এখন দেখেন এটা কি আনাডার লিস্ট আকারে আছে, তাই না? এগুলো কিন্তু এইচ অনে আছে, ছোট হাতের লেখছি দেখা, মানে এটাও কিন্তু এইচ অন, এটাও এইচ অন, কিন্তু এটা একটু ছোট দেখাইতেছে। এটার কারণটা হলো এটা ছোট হাতের আর এটা বড় হাতের, সো মানে এটা মানে বুঝছেন তো। এখন আমরা চাইতেছি এই যে ডট গুলা সার্কেল আকারে দেখাইতে, তো আমরা যদি সার্কেল আকারে দেখাই, তো সেই জন্য আমরা যেই কাজটা করব, যেইটা একটা ইউজ করবো সার্কেলের জন্য, আমরা আরেকটা ট্যাগ ইউজ করব। সার্কেলের জন্য কিটা ইউজ করবো, এই যে ও, এই যে মাত্র যেটা করলাম, আচ্ছা এইখানে দেখেন ইউএল ফার্স্ট ট্যাগ যেটা, যেখান থেকে শুরু, এইটার ভিতরে একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে এখানে লিখবেন টি ওয়াই পি ই, টি ওয়াই পি ই, টাইপ, মুখস্থ করেন। এটার ভিতরে লিখবেন টাইপ ইকুয়াল টু, এখানে লিখবেন ডবল কোটেশন, ডবল কোটেশন দিবেন, তারপর লিখবেন CIRCEL, CIRCEL, সার্কেল, আবার দিবেন ডবল কোটেশন। এই ডবল কোটেশনটা কিন্তু দিতেই হবে, এটা কিন্তু একটু মিস্টেক হওয়া যাবে না। মানে যদি এইখান থেকে ডবল কোটেশনটা না দেন, দেখেন আমি একবার দেখাই, এখানে ডবল কোটেশনটা কাইটা দিলাম, এখন আমি সেভ দিলাম, দেখি কাজ করে কিনা। এখন যদি এখান থেকে সেভ দেই, দেখেন আগের মতোই আছে, সার্কেল আকারে কিন্তু হইল না। কি কারণে? জাস্ট ওইখানে একটা একটা ভুলের কারণে কিন্তু এই জিনিসটা হবে না। এখানে কি দিতে হয়, আমরা এখানে ডবল কোটেশন কম দিছি, দেখেন ডবল কোটেশনটা দেওয়ার পরেই কিন্তু এটা হলুদ হয়ে গেছে, দেখছেন, দেখতে পারতেছেন ক্লিয়ার? হ্যালো, আচ্ছা থ্যাংক ইউ। মানে যদি ক্লাসে মানে কথা না বোঝা যায় অবশ্যই আমাকে বলবেন, ঠিক আছে? তো এখন দেখেন মানে এটা কিন্তু হলুদ হয়ে গেছে, দেখি তো, হ্যাঁ ক্লাসটা রেকর্ড হইতেছে, অবশ্যই পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তো এখন যদি আমরা সেভ দেই, এখন দেখি আমাদের ওয়েবসাইটে ঢোকা, এখনো কোনটা ভুল হয়েছে, ধরুন তাড়াতাড়ি লিখতে গিয়ে কোনটা মিস্টেক করলাম। ওহ সরি, সরি, সার্কেল বানানিটা আমরা ভুল লিখছি, দেখছেন?
মানে CLE, মানে এই জিনিসগুলো যদি মিস্টেক করি, এটা ভুলের জন্যই কিন্তু আর হয় নাই, দেখছেন? এখন হবে। এবার যদি আমরা সেভ দেই, এরপরে যদি আবার রিলোড দেই, দেখেন এই যে সার্কেল আকারে আসছে। এতক্ষণ কি ছিল, মানে ডট এইগুলোর মতো ছিল, এই যে এই ডটের মতো ছিল, এখন কি এটা সার্কেল আকারে আসছে না? সার্কেল আকারে আসছে। এখন এটার আরো একটা পার্ট আছে, এটা যদি স্কোয়ার ভাবে দেখতে চাই, ধরেন এই যে চার কোণাকার, স্কোয়ার বলতে যেটা বোঝায়, মনে করেন এই যে এই ওয়েবসাইটটা, এটা কি চার কোণাকার দেখাইতেছে না? এখানে এই যে আপওয়ার্কের একটা ওয়েবসাইট, চার কোণাকার দেখাইতেছে না? তারপরে এখানে তো কিছু নাই, এখানেও বোঝা, আচ্ছা এই যে ইমেজের এটা সিম্পল, ধরেন এটা কি চার কোণাকার দেখাইতেছে না? তো এটাকে কি বলে? এটাকে বলে স্কোয়ার। তো আমরা যদি স্কোয়ার ভাবে দেখাইতে চাই, স্কোয়ার আকারে জিনিসটা, তাহলে আমরা যেটা করব, স্কোয়ার আকারে দেখাইতে চাইলে এখানে সার্কেল কাইটা দিব। সার্কেল না কাইটাও করা যায়, মানে আরেকটা যদি ডিজাইন করতে চান সেটাও করা যায়। এখানে আমরা এটার ভিতরেই করি প্র্যাকটিসের জন্য। মানে স্কোয়ার লিখবো এখানে, SQUARE, স্কোয়ার। এই যে দেখেন স্কোয়ার, এই লেখাটা সঠিক হয়েছে, মানে যদি লেখাটা সঠিক হয় এখানে উঠবে। আগের লেখাটা আমার একটু মিস্টেক ছিল, যাই হোক। তো স্কোয়ার, এখন কি এটা হবে স্কোয়ার আকার। এখন যদি আবার কন্ট্রোল S দিয়ে সেভ দেই, সেভ দেওয়ার পরে যদি এখানে আবার ওয়েবসাইটে ঢুকি, ওয়েবসাইটে ঢোকার পর যদি আবার রিলোড দেই, দেখেন এতক্ষণ কি আকারে ছিল? সার্কেল আকার ছিল, এখন কি আকার হয়েছে একটু বলেন, একটু জোরে বলেন। থ্যাংক ইউ। স্কোয়ার আকার আসছে, দেখছেন জিনিসটা মজার না? এখন কিন্তু স্কোয়ার আকার আসছে। এখন আমরা যে কাজটা করব, মানে অনেক টাইম হয়ে গেল, রাতে প্রায় 11টা 16 বেজে গেছে, আর একটা ক্লাস নিতে হবে। আপনাদের ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি। যাই হোক, আপনাদের তো আজকের ফার্স্ট ক্লাস, সো এখন আমরা যে কাজটা করব, ধরেন এইখানে একটা লিংক নিয়ে আসব, এখানে একটা লিংক, মানে লিংক আনার জন্য যে কাজটা করব, আমি আমার প্রোফাইলের লিংকটা নিব। আচ্ছা, ডিস্টার্ব করতেছে, স্যার এটা আমার প্রোফাইল লিংক, ঠিক আছে? আচ্ছা, প্রোফাইলটা আসুক, কন্ট্রোল C দিয়ে কপি করলাম। কন্ট্রোল C, কিবোর্ড শর্টকাট গুলো সব সময় শিখবেন। আবার এটার উপরে যে একটা ক্লিক করলে কিন্তু এটা মানে পুরোটা ধরে নিতেছে। তারপরে এখান থেকেও কপি করা যায়, যে কপি করার পরে মানে আমার এই ওয়েবসাইটের ভিতরে বসাতে চাইতেছি। তো সেই জন্য আমরা যে কাজটা করব, এখানে ট্যাগটা হবে কিয়া, এখানে আমরা এটাকে ইউজ করব। এটা কিন্তু একটা ডবল ট্যাগ, এ ট্যাগ, তখন দেখাইছিলাম ফার্স্টে, বলছিলাম এই ট্যাগের কথা মনে হয়। যাই হোক, বলিনি, বলিনি না? ওকে, এখন দেখেন এটা, এই যে এ শুরু, তারপরে কি দিয়া, এখানে মানে লেস দেন স্ল্যাশ, তারপর কি এ শেষ, এটা শুরু এটা শেষ, এটা শুরু এটা শেষ, এটুকু মনে রাখলে হবে। এখন এ ট্যাগের ভিতরে আমরা যে কাজটা করব, লিঙ্ক যদি বসাইতে চাই সেই জন্য যেটা করব, এখানে একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে যেটা লিখবেন, HREF, HREF, হার্ফ, ইকুয়াল টু, মানে যত কিছু যদি ফার্স্ট ট্যাগের ভিতরে বা সিঙ্গেল ট্যাগের ভিতরে যে যত কিছু লিখবেন, মানে এমনি যদি কোনো ট্যাগ লিখতে হয়, কোনো ট্যাগ অ্যাড করতে হয়, তখন কিন্তু মানে এই যে ডবল কোটেশনটা অবশ্যই ইউজ করতে হবে। এই যে দেখেন টাইপ ইকুয়াল টু স্কোয়ার, তারপরে এই যে স্কোয়ার ইকুয়াল টু, মানে এই যে মানে ডবল কোটেশন দিয়ে ডবল কোটেশনের ভিতরে লিখছি, একটা ডবল কোটেশন একটা ডবল কোটেশন, সো এটাও সেম। হার্ফ ইকুয়াল টু,
এখানে দিবেন কি ডবল কোটেশন, তারপর আমি আমার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম আমার ফেসবুক লিঙ্কটা পেস্ট করার পরে এখানে আরেকটা ডবল কোটেশন দিলাম। এখন এইখানে আমরা লিখবো কি, কিছু একটা লিখি, ক্লিক হেয়ার অর্থ কি? যাই হোক, আমরা ইংলিশটাও শিখবো অন্য একটা ক্লাসে, আপনার জন্য ইংলিশের ক্লাসও করানো হবে, মানে ইংলিশ বেসিক ইংলিশগুলো জানানোর জন্য। এখন যদি আমরা এটা সেভ দেওয়ার পরে যদি এখান থেকে রিলোড দেই, দেখি আসছে আসলো না কেন? দেখি তো ভুল হলো কোন জায়গায়। আর কন্ট্রোল ডবল কোটেশন, ডবল কোটেশন দিয়ে লিঙ্কটাকে চেঞ্জ করি, http আচ্ছা এখানে লিখলাম, আমি একটা ওয়েবসাইট লিখি, http:// লিখলাম ইউটিউব, আচ্ছা facebook.com, ঠিক আছে। আর কিন্তু ভুল হওয়ার কথা না। tag হতে ঠিক আছে। আচ্ছা এবার যদি আমরা সেভ দেই, এবার একটু দেখি, দেখেন হয়তো একটু টাইপিং মিস্টেক হয়েছে, বুঝতেছি না, সমস্যা করতেছিলাম আজকে। তো আসেনি, ও সরি, এই যে আসছে, দেখছেন। যাই হোক, এখন আমি আমার নিজের লিঙ্কটা দিয়ে দিই এখানে কাইটা, এটার ভিতরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আবার রিলোড দেই, এই যে ক্লিক হেয়ার অপশনটা কিন্তু আসছে, এই যে ক্লিক হেয়ার। আচ্ছা এই ফেসবুকটা কাইটা দেই, সবাই ঝামেলা করতেছে, কাইটা দিই সব। এই জিনিসটা থাকে, এটা বোঝানোর জন্য। এখন যদি আমি ক্লিক হেয়ারে ক্লিক করি, দেখেন লিঙ্ক কেমনে করে, দেখেন এটা কিন্তু কি ক্লিক করার সাথে সাথে কি আমার ফেসবুক প্রোফাইলটা নিয়ে গেছে, দেখছেন কিভাবে বসাইছি জিনিসটা, দেখি আমার প্রোফাইলে, আমার কি নিজের পার্সোনাল প্রোফাইলে নিয়ে আসছে, এটা কিভাবে করছি দেখছেন। আমরা আবার ব্যাগে যাই, এখান থেকে এটা ক্লিক করার সাথে সাথে দেখেন, আবার দেখেন এই যে আমার আব্দুর রহমান ঈশা আমার ফেসবুক প্রোফাইলে নিয়ে আসছে। এখন আমরা মানে এটা কিভাবে করলাম আরেকবার একটু দেখেন, মানে এই যে দেখেন ফার্স্টে এ কোডটা লিখবেন, এই কোডটা লেখার পরে এখানে এখানে মানে লিখবেন, মানে একটা মানে হার্ফ ইকুয়াল টু দেওয়ার পরে এখানে ডবল কোটেশন দিয়ে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক বা আপনি যে লিঙ্ক দিতে চান, আমি আমারটা দিয়ে দেখালাম জাস্ট প্র্যাকটিসের জন্য, মানে আপনি যে লিঙ্ক ইচ্ছা সেই লিঙ্ক দিয়ে প্র্যাকটিস করতে পারেন। আপনার ইউটিউব লিঙ্ক দিবেন, ইউটিউব লিঙ্কও দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি যে লিঙ্ক দিবেন সেই লিঙ্কই কাজ করবে। এখানে কিছু একটা লেখা দিতে হবে, এখানে যেটা লিখবেন ওখানে ওইটাই শো করবে। এখানে যে আমি লিখছিলাম ক্লিক হেয়ার, এখানে দেখেন এই যে ক্লিক হেয়ার লেখা আসছে। তারপর এখানে যদি আমি আবার লিখি ক্লিক হেয়ার নাও, মানে এখন ক্লিক করো, ক্লিক হেয়ার নাও। এখন যদি আবার কন্ট্রোল এস দিয়ে সেভ দেওয়ার পর যদি আবার দেখি আমরা, এই যে দেখেন ক্লিক হেয়ার নাও,
এটা হচ্ছে কি এখানে মানে লিঙ্কের নাম, কিন্তু এখানে আরেকটা সমস্যা, আরেকটা জিনিস মনে রাখেন, যখন ধরেন যে মনে করেন আপনার একটা ওয়েবসাইট, নিজের পার্সোনাল একটা ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো তো লিঙ্ক অবশ্যই দিবেন। লিঙ্কের ভিতরে যখন আরেকটা লিঙ্ক দিবেন, তখন যদি এই লিঙ্কে ঢোকার সাথে সাথে দেখেন আমার ফেসবুকের ভিতরে নিয়ে যায়, তখন কি মানে আপনার আর মনে চাইবে যে ওই লিঙ্কে আবার যাই দেখি ওখানে কি আছে? তখন তো এইটারই খোঁজাখুঁজির পরে কাইটা দিবেন যদি ভালো কিছু না পান। এই জন্য আমরা চাইতেছি কি মানে এইখান থেকে নতুন আরেকটা ট্যাব ইউজ হবে। এই যে দেখেন গুগল যেমন এখানে এই একটা ট্যাব, এই যে ইমেজ আরেকটা ট্যাব, এই যে দেখেন ইমেজ, তারপরে যে নিউজ, নিউজ আরেকটা ট্যাব, ভিডিও আরেকটা ট্যাব। এই ট্যাব গুলো কিভাবে করে এই জিনিসটা একটু শিখাই। এইটার জন্য আরেকটা ট্যাগ ইউজ করতে হবে। এই ট্যাগটা হলো গিয়া, ধরেন এই ট্যাগটা লিখবেন টার্গেট, এটার ভিতরে এইখানে এখানে ক্লিক করার পরে একটা স্পেস দিবেন, স্পেস দেওয়ার পরে লিখবেন TARGET, টার্গেট, টার্গেট ইকুয়াল টু, এখানে লিখবেন ডবল কোটেশন লেখার পরে লিখবেন ব্ল্যাঙ্ক, BLANK, ব্ল্যাঙ্ক, আবার মুখস্থ করেন BLANK, টার্গেট। মানে এই যে বানান গুলা এগুলো মনে রাখতে হবে, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। এখন আবার দিলাম কি ডবল কোটেশন, এখন এই যে টার্গেট, এগুলো কিন্তু মনে রাখতে হবে। টার্গেট ইকুয়াল টু ডবল কোটেশন ব্ল্যাঙ্ক ডবল কোটেশন, তারপর এখানে ক্লিক হ্যান্ডল, মানে এই জিনিসগুলো যে হার্ফ, তারপর টাইপ, এই জিনিসগুলো একদম, এই যে সোর্স, তারপরে এই যে হাইট ওয়াইট, এই জিনিসগুলো একদম মানে একটা অক্ষর যদি আপনি ভুল লেখেন, এই যে ওয়াইটটা যদি এক লেখা একটু যদি মিস্টেক দিয়ে যে এখান থেকে এসটা কেটে দিলাম, এখন দেখছেন লেখাটা কিন্তু আর ওরকম নাই। কিন্তু এটার মেইন লেখা কি মানে সঠিক যদি লেখাটা হয় তাহলে ভুল মানে কোনো একটা কালার ধারণ করবে। যখন কোনো একটা কোড লিখবেন, যদি কোডটা আপনার সঠিক ভাবে হয় তাহলে দেখবেন একটা কোড ধারণ মানে একটা কালার ধারণ করে। যে এই কোডগুলো সঠিক হয়েছে, দেখছেন এটার উপর ক্লিক করার সাথে সাথে মানে ব্লু কালারটা ধরে নিতেছে, মানে গ্রিন কালারটা ধরে নিতেছে, দেখছেন এই যে এটা ক্লিক করার সাথে সাথে হলুদ হয়ে যাইতেছে, এগুলো কি রেড কালার আছে সোর্স। এখন যদি আমরা এটা সেভ দেই, সেভ দেওয়ার পরে যেটা হবে দেখেন যে ক্লিক হেয়ারে কিন্তু কি আমাদের সরাসরি ফেসবুকে ঢুকিয়ে দেয়। এখন যদি আবার এটা রিলোড দেই, এখন যদি আমরা ক্লিক হেয়ার দেই, দেখছেন পাশে কিন্তু আরেকটা ফেসবুক পেজ ওপেন হইতেছে, ফেসবুক আইডি, মানে আমার ওই আগের আইডিটাই ওপেন হইতেছে। আবার কিভাবে করলাম দেখেন, এইখানে দেখেন এই যে ক্লিক, এই দেখেন এখান থেকে ক্লিক নাও, ক্লিক নাও করার সাথে সাথে আরেকটা পেজ ওপেন হইতেছে, পাশে আরেকটা নতুন ট্যাব। কিন্তু কি আগে কি হইতো এইটার ভিতর দিয়েই চলে যেত আরেকটা ট্যাবে, এখন কি আরেকটা ট্যাব ওপেন হইতেছে। মানে অনেক সুন্দর লাগতেছে না জিনিসটা দেখতে? তো এইটাই ছিল আজকের মূলত আমাদের ক্লাস। তো দেখেন ওয়েবসাইটটা আজকের মোটামুটি তো শিখতে পারছেন নাকি? এখন বলেন আজকের ক্লাসটা কেমন লাগলো সবার? একটু জোরে বলেন সবাই, একজন একজন করে বলেন। হ্যাঁ অবশ্যই ভালো তো লাগবে, কারণ আমার নিজেরই তো আজকে ভালো লাগছে আপনাদের ক্লাস করে। আজকের আপনাদের কি দিয়ে প্রথম ক্লাস শুরু করলাম। যাই হোক আজকে অনেক কথাই বললাম। তো একটা কথাই বলবো সবার শেষে, যে মানে আমাদের কি শেখার ইচ্ছা, আমরা কি এখানে আসছি কি শেখার জন্য, রাইট? কারণ এখানে যদি আইসে এখন যদি আমি এইটুক শিক্ষায় যদি কোনো একটা কাজে নামি যে আমি একজন ওয়েব ডেভেলপার হয়ে গেছি, তাহলে কিন্তু আপনি ভুল করবেন অবশ্যই। কারণ এইটুক শেখা, এইটুক মানে একটা ওয়েবসাইটের জন্য কিচ্ছু না। এই যে আমি আজকের যতটুকু দেখালাম এটুকু কিচ্ছু না, জাস্ট আপনাদের বেসিক জিনিসগুলো দেখালাম। আমরা কি পরবর্তীতে ক্লাসগুলোতে কি আরো অনেক ভালো ভালো জিনিসগুলো শিখবো, অনেক কিছু জানবো, অনেক কিছু শিখবো, বুঝছেন? তো এই জন্য কি আমাদেরকে অনেক সময়ের দরকার, আস্তে আস্তে শিখতে হবে। তো আমাদের পরবর্তী ক্লাসটা মানে আমরা চাইতেছি কি একদিন পর একদিন ক্লাস করার জন্য। কারণ আপনারা যদি আজকের ক্লাস করার পর যদি আপনার কালকে ক্লাস করেন, অনেকের হয়তো যে প্র্যাকটিস করতে একটু সময় লাগে, আর আমার ভিডিওটাও আপ দিতে একটু সময় লাগবে। যাই হোক, তো মানে যত
পারেন বাসায় বারবার প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন। আর যদি কোনো জায়গায় একটু ভুল হয় অবশ্যই আমারে দিবেন, আপনাদের জন্য আমি লাইফ টাইম সাপোর্ট দেবো। যতদিন পারি আপনাদের সাথে আছি, সাথেই থাকবো। আমার স্টুডেন্ট যারা আর কি, আমি সবাইকে সাপোর্ট দেবো, লাইফ টাইম সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে আপনারা যদি ভালোভাবে কাজটা শিখতে পারেন, আপনাদেরকে আমাদের এই ইনস্টিটিউট থেকে কোনো একটা কাজ দিয়ে দেওয়া হবে, বুঝতে পারছেন? সো আমাদের কি শেখা, এখন টাকার চিন্তা করলে হবে না যে এখন কেমনি ইনকাম হবে বা কোনখান থেকে ইনকাম হবে। হ্যাঁ, ইনকাম সোর্স অনেক আছে, হিউজ পরিমাণ আছে, অনেক মার্কেট প্লেস আছে, কিন্তু সেগুলো এখন না। সেগুলো কি, কাজ শিখবেন, ফুলফিল কমপ্লিট করবেন, তারপর মার্কেট প্লেসে নামবেন। কারণ আপনারা যদি এখন মার্কেট প্লেসে নামেন, আপনারা কোনো কাজই পারেন না, এটা কোনো কাজই না। কোনো কাজ পারবেন না, কি করবেন? মার্কেট প্লেস গুলো নষ্ট করবেন। বাংলাদেশে যারা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে, যেমন ফাইবার, আপওয়ার্ক আছে, পিপল, বারআওয়ার, তারপরে যে আরো কিছু কিছু আছে, যাই হোক, এরা করে, বাঙালিরা করে কি, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে এরা কোনো কাজই পারে না। কাজ না পাইলে একটা কি করে, মার্কেট প্লেস আইসা একটা অ্যাকাউন্ট করে একটা গিগ করে, বিভিন্ন ফাইবারের সিস্টেমে কি বলে একটা গিগ করে। গিগ করার পরে কি করে, তারা বায়ার যারা যারা কাজ দেয় মূলত তাদের সাথে, তাদের কাজ নিয়ে ঠিকভাবে করে দিতে পারে না। কিন্তু আপনি কিন্তু আপনার একটা জিনিস চিন্তা করবেন যে মার্কেট প্লেস যখন ঢোকেন, আপনার কিন্তু আপনার এই বাংলাদেশের অ্যাকাউন্ট থেকেই ভেরিফাই হবে। আপনি যে দেশ থেকে করবেন, যে ওই দেশের মানে একটা লোগো থাকবে। আপনি বাংলাদেশ থেকে করলে আপনার বাংলাদেশের কিন্তু লোগোটা অবশ্যই থাকবে। কিন্তু তখন কি করে, ওই অ্যাকাউন্টে দেখে যে কোন দেশ থেকে কত লোক অ্যাকাউন্ট করতেছে, তো ওইটা কিন্তু অবশ্যই তাদের কাছে জমা থাকে। তখন আপনি যদি কাজটা ভালোভাবে ওই বায়ারকে জমা দিতে না পারেন, তখন যদি আপনার বায়ার একটা কোনো একটা খারাপ রিভিউ দেয়, যা ধরেন ফাইবারের ক্ষেত্রে আছে বিভিন্ন, ওগুলো পরে দেখাবো কোর্সের শেষে। তো কথাগুলো আগে একটু বলি যে বিভিন্ন রিভিউ দেয়, 5 স্টার, 4 স্টার, এগুলো হচ্ছে স্টার। তো আপনার যদি এটা মানে 1 স্টার রিভিউ দেয়, তখন আপনার অ্যাকাউন্টটা কোথায় যায় দাঁড়াবে হিসাব করেন। 1 স্টার রিভিউ দিলে আপনার কি আর পরবর্তীতে কোনো বায়ার কাজ দিবে মনে করেন আপনি? যদি, কারণ আপনি, এই জন্যই বারবার বলি আপনি একটা কাজ শিখেন। কারণ আমাদের এই কাজগুলো শেখার পরে আমরা নিজেরাই আপনাকে কেমনে আমরা নিজেরাই কাজ দেওয়ার চেষ্টা করব যত সম্ভব। আমরা নিজেরাই, অনেক স্টুডেন্ট আছে আমাদের ইনস্টিটিউটে, অনেকে কাজ করে আমাদের এখান থেকে শেখার পরে কাজ করেছে ওয়েব ডেভেলপমেন্টে। তারপর অনেকে আছে যে নিজে একটা ওয়েবসাইট খুলে, ই কমার্স ওয়েবসাইট খোলার পরে একটা বিজনেস শুরু করে দিছে। তো আপনি আমাদের সাথে ক্লাসগুলো রেগুলার করেন, আস্তে আস্তে শিখেন। একবারে তো আর সবকিছু শেখানো সম্ভব না। শেখানো সম্ভব, অবশ্যই সম্ভব, আমরা পারবো শেখাইতে, কিন্তু আপনি কিচ্ছু বুঝবেন না। আমরা সব কিছু বক বক করে যেতে পারবো, কিন্তু বক বক করে গেলে কিন্তু আর কোনো লাভ হইবে না, বুঝছেন? কারণ কি, আপনার কি বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে। এখন যদি প্র্যাকটিসই না করতে পারেন, তাহলে কিন্তু শিখতে পারবেন না। বারবারই বলি, প্র্যাকটিস করবেন। আর যতটা পারেন ইংলিশ ডিকশনারি সবার বাসায় অবশ্যই আছে আশা করি। তো এই ডিকশনারি যদি নাও থাকে, ফোনের ভিতরে ডিকশনারিটা নামাই নিবেন। তো ওইখান থেকে একটা একটা অক্ষর, অনেক কিছু যেগুলো বেসিক জিনিসগুলো লাগে, ফ্রিল্যান্সিং করতে সব ইংলিশ লাগে না যদিও, বেসিক কিছু ইংলিশ আছে, ওগুলা জানলেই চলে আপাতত ওর ক্ষেত্রে। কারণ এখন যদি আপনারা আবার বলি ইংলিশ কোর্স করার জন্য, সেটা তো আর সম্ভব না একসাথে অনেক কিছু করা। তো যাই হোক, যতটা পারেন আর কি, ফ্রি টাইমে ঘোরাঘুরি বাদ দিয়ে ফ্রি টাইমে কি করবেন, যে ইংলিশটা একটু শেখার চেষ্টা করবেন। কারণ ইংলিশটা ইংলিশ, যে কোনো কিছুই ইংলিশটা দরকার। আর ওয়েব ডিজাইনের ক্ষেত্রে মেইন কি, আপনার ম্যাথমেটিক্সটা ভালো করা দরকার। আপনি ম্যাথ, ফিজিক্স এগুলো যত ভালো পারবেন, অতই কি আপনি ওয়েব ডেভেলপারের অনেক প্রফেশনাল হতে পারবেন। আর ওয়েব ডেভেলপার প্রফেশনাল হতে বেশি কিছু দরকার নেই। আপনি যদি W3 একটা স্কুল আছে, ওয়েবসাইট আছে, ওইখান থেকে অনেক কোড আছে, ট্যাগ আছে, অনেক অনেক ধরনের ট্যাগ, ইমেজ ট্যাগ, ভিডিও ট্যাগ, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। কিন্তু ওইখান থেকে এখন শেখার দরকার নেই, আমি যেগুলো শিখে দিচ্ছি ওইগুলো প্র্যাকটিস করলেই হবে। তো ওইখান থেকেও চাইলে শিখতে পারেন, যারা একটু ভালো পারেন, ভালো। যাই হোক, তো আজকে এই পর্যন্তই থাকলো। এখন আপনাদের
মতামত বলেন, মানে এগুলো কি প্র্যাকটিস করবেন বাসায় সেটা বলেন, নাকি এই যে দেখছেন একবারে এই পর্যন্তই থাকবে? তাহলে কিন্তু আমি আর আপনাদেরকে ক্লাসই করাবো না। যদি মানে আমার কিন্তু এগুলো মানে প্রতিদিনের কাজ, প্রতিদিন জমা দিতে হবে। আরেকটা কথা, যদি যারা ফোন দিয়ে ক্লাস করছেন, আজকের ফোন দিয়ে ক্লাসটা করছেন, তাদের জন্য বলি যে মানে ফোন দিয়েও মানে ফোন দিয়ে কিন্তু কোনোদিন আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন না। এই এই একটা জিনিস মাথায় রাখেন, ফোন দিয়ে আসলে কোনো যত দামিও ধরেন 1 কোটি টাকা দিয়ে একটা ফোন কিনলেন, তারপর ওই ফোন দিয়ে মানে কোনো কিছুই করা সম্ভব না। হ্যাঁ, করা সম্ভব। ধরেন আপনি যদি কোনো ডিজিটাল মার্কেটিং যদি করেন, সেগুলো ফোন দিয়ে করা সম্ভব না, কিন্তু সেগুলোর ক্ষেত্রেও ল্যাপটপ কম্পিউটার লাগে। কিন্তু আপনি মানে ফেসবুক মার্কেটিংটা শুধু মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, রেডিট আছে, তারপরে টিম ভিউয়ার আছে, পিন্টারেস্ট, তারপরে লিঙ্কডইন, এইগুলো আর কি, এইগুলার যত কাজ আছে এইগুলো আর কি মনে করেন যে মানে ফোন দিয়ে করতে পারবেন। আর ফেসবুকে যে কাজগুলো সবকিছু কিন্তু বাদ পারে, যে অনেকে করে কি একটা গ্রুপ খুলে মানে গ্রুপে মানে কিছু প্রোডাক্ট নাই, কিন্তু প্রোডাক্ট গুলো আসলেই নাই, মানে এমন এমন প্রোডাক্ট দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু প্রোডাক্ট গুলো যদি আপনি অর্ডার দেন জীবনেও পাবেন না, ওগুলো আদেও তৈরি হয় না। ওগুলো কি গ্রাফিক ডিজাইনটা তৈরি করছে, তৈরি করার পরে ওগুলা ডিজাইন করা মানে বিভিন্ন গ্রুপে আর কি তারা এরকম একটা মানে ব্যবসার জন্য সোর্স বের করছে। তো এইসব ব্যবসার দিকে পড়েন না। তো শুধু শুধু টাকা নষ্ট করবেন। আর এইসব দিকে যখন ঢুকবেন, আপনি ধরেন কোনো একজনকে ঢুকাইলেন, তখন কিন্তু তার কাছে আপনি কালার হয়ে যাবেন। যে মনে করেন সে ফার্স্টে কয়েকদিন আপনারা ভালোই ভাববে যে আপনি একটা জব দিচ্ছেন তারে, কিন্তু যখন সে দেখবে যে এই কাজটা কোনো ভালো না, এটা খারাপ, মানে তখন দেখবেন যে মানে আপনারা কেউই আর চোখে দেখতে পারবে না। মানে বলবে যে তোর জন্যই তো এটা হয়েছে, হ্যাং ত্যাং। যাই হোক, এত কথা আমরা না বলি। সো এইসব জিনিস থেকে বিরত থাকবেন, মানে এইসব কাজগুলো করবেন না। এই যে মানে ফেসবুকে করে কি ওরা, মানে আমিও অনেক দেখছি যে একটা গ্রুপ খোলে, গ্রুপ খোলার পরে যে ওরা অ্যাড ফি নেয়, যে অ্যাড ফি 1,000 টাকা, 100 টাকা, মানে যে যেরকম নিয়ে পারে, যে 100 টাকা অ্যাড ফি অ্যাডমিনকে দিতে হবে, তারপরে গ্রুপে অ্যাড করা হবে। তারপর গ্রুপে ঢোকার পরে আপনার ইনকাম সোর্সটা কি, আপনি যদি অ্যাড করেন অ্যাডমিনকে, মানে 100 টাকা নিবেন, অ্যাডমিনকে দিতে হবে, মানে 150 টাকা নেবেন, অ্যাডমিনকে 100 টাকা, আর আপনার থাকবে হলো গিয়া 50 টাকা। মানে এইটাই হচ্ছে ব্যবসা। সো এইসব মানে কাজগুলা না কইরা, সো সরাসরি মানে যে কোনো একটা ভালো কাজে, মানে যত হার্ড কাজ আছে সেই কাজগুলায় ফোকাস দেন, অনেক কিছু শিখতে পারবেন, বুঝছেন? কারণ যদি মানে অল্পতেই যদি অনেক কিছু শিখতে চান, তাহলে এটা কোনো দিনও সম্ভব নেই। এটা আপনারে মানে কেউই আপনাকে কাজ খাওয়াই দিতে পারবে না। কারণ মানে আমি যে আজকে এই শিখাইলাম, আমি তো এখন যদি আপনি এটা জিনিসগুলো না বুঝেন, আমি তো আপনার মানে গিয়ে খাওয়াই দিতে পারবো না যে এটা খাইছো তুমি, মানে হজম হয়ে গেছে, এটা জীবনে বলবা না, এটা তো আর এইরকম না। এটা তো মানে যত প্র্যাকটিস করবেন অত কি আপনার মানে যে স্কিলটা ডেভেলপ হবে। মানে একটা সময় দেখবেন যে আপনি নিজেই অনেক কিছু করতে পারছেন। এই যে দেখছেন কত সুন্দর আজকের মানে এই জিনিসগুলো ডিজাইন করলাম। যাই হোক, এটা কোনো সুন্দরই না, সুন্দর তো মানে আরো সামনে, এটা তো জাস্ট বেসিক জিনিসগুলো শিখলাম আজকের ক্লাসে। সো আজকে কয়টা ট্যাগ শিখলাম আমরা একটু গুনি, প্রথম থেকে আসি। প্রথমে আমরা কি HTML ট্যাগ শিখলাম একটা, তারপর হেড ট্যাগ 2টা, টাইটেল ট্যাগ 3টা, বডি ট্যাগ 4টা, তারপর কি পি ট্যাগ শিখলাম, পি ট্যাগের কাজ সম্পর্কে মোটামুটি জানলাম। কটা হইলো? 5টা। তারপর বোল্ট, পি দিয়ে বোল্ট করে 6টা। তারপরে H1 H2, মানে এখানে আরো কয়টা, আরো 6টা, 6টা আর 6টা 12টা ট্যাগ, 12টা ট্যাগ তো শিখলাম। তারপরে এই যে আরেকটা ট্যাগ ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগের ভিতরেও কিন্তু অনেক কাজ, এই জিনিসগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এই যে হাইট হোয়াইট এগুলো, মানে আপনি যদি মনে করেন যে ফিজিক্সে যদি ভালো হন, যারা সায়েন্সের স্টুডেন্ট, মানে যদি ফিজিক্স ভালো পারেন, যে মানে এটা এই থেকে এই পর্যন্ত যাইতে পারে, তাহলে কিন্তু আপনার বারবার রিলোড দিয়ে দেখতে হবে না যে মানে আপনার সাইজটা কতটুকু হইতেছে, আপনি কিন্তু একবার দেখেই বলে দিতে পারবেন। আমরা কিন্তু এটা দেখেই বলে দিতে পারি, কিন্তু আজকে তো আপনাদের প্র্যাকটিসের ক্ষেত্রে মানে জাস্ট
দেখা দেখা বোঝানোর ক্ষেত্রে বললাম। তো এখানে আমরা কয়টা শিখলাম, 12টা ট্যাগ, তারপরে একটা 13টা, তারপরে এখানে কি ইউএল ট্যাগ 14টা, তারপর কি ওএল ট্যাগ 15টা, আর একটা ট্যাগ কি এলআই 16টা ট্যাগ, তারপরে আর কি শিখছিলাম আমরা এ ট্যাগ। মোট 17টা ট্যাগ শিখছি মাত্র একদিনে। 17টা ট্যাগ, আরো অনেক ট্যাগ শিখবো, অনেক অনেক ট্যাগ শিখবো, আরো অনেক ল্যাঙ্গুয়েজ শিখবো, জাভা ল্যাঙ্গুয়েজটাও শিখবো, সিএসএস দিয়ে কেমনে করে, ডোমেইনের সাথে একটা ওয়েবসাইট কেমনে কানেক্ট করে, এগুলো আরো পরের ক্লাসে। তো আমাদের মানে পরের ক্লাসে যেটা থাকবে, ধরেন পরের ক্লাসে যেটা থাকবে আমি একটু দেখাই। পরের ক্লাসে আমরা একটা টেবিল ডিজাইন করব। টেবিল ডিজাইন দেখি তো আসে কি। আচ্ছা, এই টেবিল না, মানে আচ্ছা আমি একটু বুঝাই এখান থেকে। ধরেন এইটাই একটা টেবিল, এখানে কি এটা ভাগ ভাগ করা না, মানে এরকম একটা টেবিল। এখানে কোনো টেবিল আছে কিছুই নাই। আচ্ছা, ওয়েব টেবিল ডিজাইন লেখা সার্চ দেব। ও, এই যে আসছে। এই যে ধরেন এই ইমেজটা একটু বড় করি আমরা। আচ্ছা, এই জিনিসটা ওপেন করি, লোড নিতেছে, একটু ওয়েট করি। আচ্ছা, এই যে আসছে, এখন দেখেন এটা একটু বড় করি। দেখেন এটার উপরে ক্লিক করার সাথে সাথে কি এই ওয়েবসাইটটা কিন্তু এইখানেই আছে, এটা কি আরেকটা ওয়েবসাইটে নিয়ে গেছে। এই যে আমরা যেভাবে করছি, এই যে এখান থেকে দেখেন মজার জিনিস, এই যে আমরা যেমন হেয়ারে ক্লিক করার সাথে সাথে আমাদের আরেকটা পেজ ওপেন হয়, এটাও কি এই সেম ভাবে কিন্তু এই সেম কাজটা করা হয়েছে। মানে এটাও কিন্তু একটা ওয়েবসাইটের মতোই, মানে একটা লিঙ্ক, এই যে জাস্ট এই যে লিঙ্ক, এই যে লিঙ্ক, এটার উপরে ক্লিক করার সাথে সাথে কি এইটার উপরে ক্লিক করার সাথে সাথে আর একটা ট্যাব ওপেন হয়ে গেছে, দেখছেন? এটা আচ্ছা যাই হোক, এটা আসতেছে না, লোড নিতেছে, এত সময় নেই। সো এইরকম একটা টেবিল আমরা মানে কালকের ক্লাসে শিখবো। এরকম টেবিল ডিজাইন করবো, মানে এরকম যে এরকম ভাগ ভাগ থাকবে, কিভাবে কালার কম্বিনেশন করা যায়, মানে এই জিনিসগুলা কি আমরা পরের ক্লাসে শিখবো, পরশুদিন, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আর এই কোডগুলা মানে আমি ভিডিওটা অবশ্যই দিয়ে দেবো, আর আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখাই। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এই যে ফ্রিল্যান্সার ঈশা, এটা হচ্ছে আমার নিজের চ্যানেল। দেখি তো কয়টা ভিডিও আছে, এই যে সবকিছুই প্লে লিস্ট করা আছে। আমি ভিডিওটা একটু পরে আপ করে দেব, মানে আপলোড দিয়ে দেব। এই যে এখানে প্লে লিস্ট করা আছে অনেকগুলো, ঠিক আছে? এগুলো দেখতে হবে না, এগুলো দেখে অনেক গ্রাফিক ডিজাইনের কাজগুলো শিখতে পারেন। আর আমরা গ্রাফিক ডিজাইনের কোর্সও শুরু করব 1 তারিখ থেকে। সো যদি কেউ ক্লাস করেন, অবশ্যই আমাদের ফেসবুকে অথবা আমাদের যে যে কোনো একটা অ্যাকাউন্টের লিংক অবশ্যই দিয়ে দিব সেখান থেকে, আর নাম্বারটাও দিয়ে দিব, কল করেও অ্যাড হতে পারেন। সো আমাদের কোর্স ফি আপাতত আমরা বেশি নিব না। আর আমরা এই যে ওয়েব ডিজাইনের আরো একটা কোর্স শুরু করবো। সো কোর্স করার জন্য আমরা আপাতত ফি বেশি নিব না। এখানে সবাই তো নেয় কত, আপনি কোন জায়গায় মনে করেন 10-15 হাজার টাকা নিচে করতে পারবেন না, কিন্তু আমরা আপাতত কমে করাইতেছি, কারণ প্রথম শুরু করতেছি, এই জন্য খুবই কমে নিতেছি, কম চার্জ নিতেছি। সো আপনারা যারা ক্লাস করবেন 1 তারিখ থেকে, মানে প্রফেশনাল ভাবে যারা শিখতে চান, তারা যদি ক্লাস করেন তারা অবশ্যই জানাবেন, মানে নাম্বারটা একটু লেখা রাখেন যে 01736264465। অবশ্যই এই নাম্বারে কল করবেন। আর আমাদের কোর্স ফি হবে অনলি 500 টাকা। সো
1 তারিখ থেকে যারা শুরু করবেন, মানে জানুয়ারির 1 তারিখে একটা ব্যাচ শুরু হবে, অ্যান্ড জানুয়ারির 15 তারিখে আরো একটা ব্যাচ শুরু হবে। সো মানে যারা মানে ক্লাসগুলো করতে চান আর যারা ভিডিওগুলো দেখবেন, মানে আমাদের ভিডিও তো সবগুলো তো আর ইউটিউবে আপ দিব না, কারণ ইউটিউবে অ্যাপ দিলে সব তো আর ফ্রি শেখায় না, কারণ কেউ তো আর ফ্রি শিখে নাই কাজগুলো, সবাই তো টাকা দিয়ে শিখছেন, তাই না? যাই হোক, আমাদের চ্যানেলে দেখি একটু কতগুলো ভিডিও আছে। আপনি যদি এখানে সার্চ দেন যে ফ্রিল্যান্সার ঈশা ইউটিউবে, যে কোনো জায়গা থেকে সার্চ দিলে আমার মানে আমার চ্যানেলটাই সবার উপরে আসবে, কারণ এই নামে আর কোনো চ্যানেল নাই। এই যে ৬২টা ভিডিও। সো আমি আর একটু দেখাই, আমি এখানে একটা প্লে লিস্ট করে দিব আপনাদের জন্য বোঝার। এই যে এগুলো সব আমার ভিডিও, দেখছেন আমার ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করছে, এই জন্য আর কি সবগুলো সামনে আসতেছে। এগুলো সব এই যে প্লে লিস্টে, মানে আজকের যারা নতুন ক্লাস করছেন আপনাদের জন্য এখানে একটা প্লে লিস্ট করে দিব। মানে প্লে লিস্ট মানে আজকের ফার্স্ট ক্লাস, মানে আমি আপনাদের ক্লাসের লিঙ্কটা অবশ্যই গ্রুপে শেয়ার করে দিব। ওইখান থেকে সবাই ভিডিওটা দেখা দেখা বারবার প্র্যাকটিস করবেন। সো এই বারবার প্র্যাকটিসের কথাটা কিন্তু অনেকবার বললাম, কারণ বারবার যতবারই প্র্যাকটিস করবেন অতবারই দেখবেন আপনার হাত চালু হয়ে গেছে, কারণ হাত যত চালু করবেন আপনি মানে অত ভালো কাজ করতে পারবেন। দেখছেন এই যে লেখাগুলো দেখতে অনেক হিবিজিবি লাগতেছে না, কিন্তু আমাদের লিখতে কি কোনো টাইম লাগছে? মানে আমরা কিন্তু অল্পতেই শিখতে পারছি, অনেক মজার আকারে বুঝছি, তাই না? আর একটা লিস্ট লিস্ট কিভাবে করে অনেক মজার মজার জিনিসগুলো শিখলাম আজকের। যাই হোক, তাহলে আমি আজকের ক্লাসটা স্টপ করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।